হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আমাদের আজকের আবারও একটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি লাইভ সেশনে এবং একটা গাইডলাইন সেমিনারে। সো আমরা প্রতিবারের মতো এবারও আমরা একটা অন ক্যাম্পাস লাইভ সেমিনার নিয়ে এসেছি। সো আমাদের সাথে আমাদের আজকে ফ্রেমে আছে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে আমাদের কিছু গেস্ট। আমরা আমাদের আজকের প্রোগ্রামে কভার আপ করব আমাদের টেক্সটাইল কলেজের ভর্তি পরীক্ষার প্রস্তুতি, সেই সাথে স্পেশালি ভাবে আমাদের গোপালগঞ্জ টেক্সটাইল কলেজের ভর্তি পরীক্ষার কিছু স্ট্র্যাটেজি, চান্স পাওয়ার কিছু প্রিপারেশন অ্যান্ড টেকনিক, এবং সেই সাথে সেখানকার পড়ালেখার অবস্থা সহ, ভৌগোলিক অবস্থান এবং নিজের একাডেমিক ক্যারিয়ার সহ যে সকল বিষয়গুলো আমাদের পড়াশোনার সাথে ইনক্লুডেড আছে সেগুলো আমরা কভার আপ করার চেষ্টা করব। এই কভার আপ বা এই সেশনটি ভালোভাবে সম্পন্ন করার জন্য আমাদের সাথে যে সকল গেস্ট বলতে পারি বা যে সকল ভাইয়ারা আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের আমি একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছে মানিক হাসান ভাইয়া, এয়ার ইঞ্জিন ডিপার্টমেন্ট থেকে, জিটেক ফার্স্ট ব্যাচ। সে সাথে তার সাথে রয়েছে নাজমুল হাসান ভাইয়া। এরপরে আমার সাথে যুক্ত আছে রনি। তিনি এই মুহূর্তে আমাদের মাঝে স্ক্রিনে উপস্থিত নেই। সেই সাথে আছে দিতিমণি। এর পরবর্তীতে আমাদের সাথে আছে রিফাত হাসান, অ্যান্ড দেন আমাদের সাথে আছে ইসমাইল হোসেন, রানিং ব্যাচ, ফোর্থ ব্যাচ জিটেক থেকে। সো আমরা মোটামুটি আমাদের একটা ক্যাজুয়াল ডিসকাশনের মধ্যেই আজকে সেশনটা কভার করার চেষ্টা করব। সো এখানে মোটামুটি প্রোগ্রাম আউটলাইন যদি আমরা আজকে বলি, আমাদের অ্যাডমিশন টেস্ট প্রিপারেশন, আমাদের এক্সপিরিয়েন্স এবং আমাদের এখানকার অবস্থান, এখানে পড়ালেখার একাডেমিক স্টাডি এবং এখানকার কিছু ক্যারিয়ার প্ল্যানিং, সেই সম্বন্ধে আমরা ভাইয়াদের কাছ থেকে কিছু একটা ভালো গাইডলাইন যেমন পাবো, সেই সাথে এই অ্যাডমিশন জার্নিটাতে খুব কম সময়ের মধ্যে কিছু ভালো স্ট্র্যাটেজি ফলো আপ করে কিভাবে নিজেকে টেক্সটাইলের এই আঙিনায় নিজেকে নিয়ে আসতে পারি সেই সম্বন্ধে আশা করি একটা ভালো ধারণা এবং রোড ম্যাপ আমরা পেয়ে যাব। সো ভাইয়ের অনুমতি নিয়ে আমরা প্রোগ্রাম শুরু করতে চাই। জি শ্রাবণ, তুমি প্রোগ্রাম শুরু করতে পারো। জি ভাই, থ্যাংক ইউ। সো আমরা প্রথমেই আমাদের আজকের গেস্টের মধ্যে আমরা একজনের কাছে যাচ্ছি, ইসমাইল হোসেন, অ্যাপারেল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট, 2023-24 সেশন থেকে। সো আমি ইসমাইল হোসেনকে বলবো তার পরিচয় দিয়ে আমাদের নতুন যারা শিক্ষার্থী আছে, অর্থাৎ যারা প্রিপারেশন নিচ্ছে এই মোমেন্টে, যেহেতু পরীক্ষার দেরি নাই, তাদের সম্পর্কে একটা খুব সুন্দর একটা ফ্রুটফুল একটা গাইডলাইন এবং একটা আউটকাম দেওয়া। সো ইসমাইল হোসেন। আসসালামু আলাইকুম, আমি ইসমাইল হাসান, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জে চতুর্থ ব্যাচের একজন শিক্ষার্থী। আমার ডিপার্টমেন্ট হচ্ছে অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। তো আজকে হচ্ছে আমি জুনিয়রদের উদ্দেশ্যে মূলত অ্যাডমিশন প্রস্তুতির কয়েকটা হচ্ছে স্টেপ, যেগুলো হচ্ছে আমি ফলো করছিলাম, সেগুলো হচ্ছে যে শেয়ার করার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে যদি তোমাদের পরবর্তীতে কোনো কোশ্চেন বা কিছু থাকে তাহলে সেটা তোমরা কমেন্ট করবে, আমি হচ্ছে পরে কমেন্টের উত্তর দিয়ে দিব। আপাতত আমার কাছে যে স্টেপগুলো আমি ফলো করে হচ্ছে যে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাইছি, আমি ওগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। শুরুতে যদি হচ্ছে অ্যাডমিশন নিয়ে বলি, অ্যাডমিশনের বিষয়ভিত্তিক কথাবার্তা যদি বলি, বিষয় হচ্ছে আমাদের টোটাল হচ্ছে 4 বিষয়, 200 মার্কের পরীক্ষা। তো 200 মার্কের পরীক্ষার মধ্যে হচ্ছে যে ভুল হলে হচ্ছে 0.5 করে কাটা যায়, আর হচ্ছে সঠিক হলে 2 মতো এরকম হয়। প্রথম হচ্ছে তো প্রস্তুতি আমরা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের জন্য নিয়ে রাখছি, যেমন হচ্ছে ভার্সিটির প্রিপারেশন নিতেছি। এর মধ্যে হচ্ছে সামনে আমাদের জিএসটি পরীক্ষা আছে 9 তারিখে, তারপর হচ্ছে 10 তারিখে হচ্ছে যে টেক্সটাইলের পরীক্ষা। তো তোমরা যেভাবে প্রস্তুতি নিতেছো কুচ্ছের জন্য সেভাবে প্রস্তুতি নিতে থাকো। তবে এখানে একটা বিষয় না বললে নয়, এই যে কোশ্চেন ব্যাংকটা আছে, এই কোশ্চেন ব্যাংকটা যদি আমরা একটু ফলো করি, এই কোশ্চেন ব্যাংকটা যদি আমরা একটু দেখি, তাহলে হচ্ছে পুরো টেক্সটাইলের কোশ্চেন কিভাবে আসে বিষয়টা হচ্ছে আমাদের আয়ত্তের মধ্যে চলে আসে। যেমন আমার সবচাইতে ভালো লাগা যে বিষয়টা সেটা হচ্ছে ফিজিক্স। আমি সবসময় ফিজিক্স দিয়ে শুরু করতাম। তো আমি ফিজিক্সের এই কোশ্চেন অ্যানালাইসিস করার পর আমি যে বিষয়টা বুঝতে পারছি বা যে বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে এই ভার্সিটির কোশ্চেন যতটা কঠিন হয় তার চাইতে এটা আরো অনেক সহজ হয়। যেমন হচ্ছে যে মনে হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন, তাইলে মনে হবে যে অনেক ম্যাথ ট্যাথ থাকবে, অনেক কঠিন টঠিন, ওইরকম কিছু না। মূলত বিষয়টা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর থাকবে না, ওই কারণে হচ্ছে নর্মাল ম্যাথ দেওয়া থাকবে। তো ফিজিক্সের কথা যদি বলি, ফিজিক্সে হচ্ছে যে দুই পত্রের মধ্যে মিলিয়ে কোশ্চেন হয়, কোনো পেপার থেকে 14টা, কোনো পেপার থেকে 16টা, এরকম মিলিয়ে 30টা কোশ্চেন হয়। তো এর মধ্যে কিছু চ্যাপ্টার আছে মোস্ট ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে চলতরিৎ, এখান থেকে গত বছর মনে হয় 5টা না 6টা কোশ্চেন আসছিল, নিউটনীয় বলবিদ্যা, তারপর হচ্ছে ভেক্টর, এগুলা থেকে অনেক কোশ্চেন আসে।
এগুলা থেকে যে বিষয়গুলো তোমরা সবসময় ফলো করবা সেটা হচ্ছে যে একক মাত্রা এগুলা মাস্ট দিয়ে আসবে। তারপর হচ্ছে যে ভেক্টরের মান নির্ণয়, তারপর হচ্ছে একটা তারের দৈর্ঘ্য দ্বিগুণ বাড়িয়ে দিলে রোধ কিরকম হয়, এরকম খুবই সিম্পল যে কোশ্চেন গুলা মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসে ওইটা হচ্ছে যে তোমরা ফলো করবা। এইটা ফলো করার জন্য শুরুতে কোশ্চেন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস করার পর হচ্ছে এই যে তপন স্যারের বই, আমার কাছে তপন স্যারের বই থেকে মনে হয় যে বেশি কোশ্চেন টেক্সটাইলের আসে, যে অনুশীলনী যে কোশ্চেন গুলো আছে তপন স্যারের বই পড়লে ফিজিক্স এর প্রস্তুতি হয়ে যাবে। আর হচ্ছে দাগানো লাইন গুলো একবার হচ্ছে দেখে আসবা, তাহলে মনে হয় না যে ফিজিক্সে 30টার মধ্যে খুব বেশি হচ্ছে যে ভুল হবে, 28-29টার মতো হয়ে যাবে। এরপরে যদি হচ্ছে কেমিস্ট্রির কথায় আসি, কেমিস্ট্রি হচ্ছে মেন যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ সাবজেক্ট সেটা হচ্ছে জৈব রসায়ন। আমরা প্রথম পত্র থেকে যদি দেখি, প্রথম পত্রের পর্যায়বৃত্ত যে ধর্ম অধ্যায়টা আছে এখান থেকে 6-7টা কোশ্চেন হয়, রাসায়নিক ধর্ম থেকে 2-3টা, তারপরে গুণগত রসায়ন থেকে 2-3টা, এভাবে করে হচ্ছে প্রথম পত্র থেকে মূলত 10টার বেশি মনে হয় তেমন একটা কোশ্চেন হয় না। তবে সবচেয়ে বেশি কোশ্চেন হবে জৈব রসায়ন থেকে, প্রায় হচ্ছে 10টার মতো কোশ্চেন ওইখান থেকে আসে। আর বাকি পরিবেশ রসায়ন আর পরিমাণগত রসায়ন, এই দুটা মিলে আরো 5টা 10টা, টোটাল হচ্ছে যে 30টার মতো হচ্ছে যে কোশ্চেন থাকে। তো 30টা তোমরা যদি বইয়ের যে দাগানো লাইন এবং হচ্ছে হাজারি স্যারের যে অনুশীলনী কোশ্চেন গুলো আছে এগুলো সলভ করবা। এরপর হচ্ছে যে কোশ্চেন ব্যাংকটা আমি বারবার বলতেছি যে কোশ্চেন ব্যাংকটা হচ্ছে মাস্ট বি তোমরা দেখবা, তাইলে হচ্ছে যে প্রিপারেশন সবচাইতে ভালো হবে। কোশ্চেন ব্যাংক দেখা, কোশ্চেন অ্যানালাইসিস করা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোশ্চেন অ্যানালাইসিস করার পর দেখবা ওই একটা টপিক ঘুরিয়ে ফিরিয়ে বারবার আসতেছে। টেক্সটাইলের ওইরকম হয় না যে একবার এখান থেকে একবার ওইখান থেকে, ওইরকম হয় না, একটা টপিক বারবার ঘুরিয়ে ফিরিয়ে ওইখান থেকে আসে। তো কেমিস্ট্রি প্রিপারেশন তোমরা ওভারঅল এভাবে হচ্ছে ফলো করতে পারো। আমি হচ্ছে এই জিনিসটা খেয়াল করছিলাম। তবে দ্বিতীয় পত্রটা একটু বেশি করবা, কারণ ওইখান থেকে 20টার মতো কোশ্চেন আসে আর কি। এরপর যদি ম্যাথের কথা বলি, ম্যাথ হচ্ছে প্রথম পত্র থেকে বেশি আসে, দ্বিতীয় পত্র থেকে কম আসে, যেটা হচ্ছে আমি কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পাইছিলাম। তো এর মধ্যে হচ্ছে সরল লেখা থেকে 5-6টা কোশ্চেন দিয়ে দেয়। তারপর হচ্ছে ত্রিকোণমিতি, অন্তরীকরণ, এই 3টা চ্যাপ্টারকে হচ্ছে মোস্ট প্রায়োরিটি দিবা। এগুলা মিলিয়ে প্রায় হচ্ছে 20টার মতো কোশ্চেন আসবে। আর হচ্ছে দ্বিতীয় পত্রের মধ্যে প্রায়োরিটি দেওয়ার মতো হচ্ছে যে কোনিক্স থেকে বেশি কোশ্চেন আসে। গতবার আমাদের সময়, আমি তো গতবার পরীক্ষা দিছিলাম, তো আমাদের সময় কোনিক্স দেখছিলাম 6-7টা আসছিল। তো এবারে তোমরা কোনিক্সটা ভালো করে পড়বা। আর হচ্ছে প্রথম পত্র থেকে সরল রেখা, ত্রিকোণমিতি, অন্তরীকরণ, এগুলো হচ্ছে ভালো করে খেয়াল করবা। তাইলে হচ্ছে আমার মনে হয় ওভারঅল প্রিপারেশনটা ভালো হবে। আর এরপর হচ্ছে ইংলিশের ন্যূনতম যদি তোমাদের হচ্ছে গ্রামারে বেসিক থাকে, তাইলে আমার মনে হয় না হচ্ছে যে সমস্যা হবে। এর মধ্যে আমি 10টা টপিক সিলেক্ট করছি, যদি এগুলো বলি, বা এটা যদি তোমরা একটু ন্যূনতম যে বেসিক আছে ওইটা একটু দেখে আসবে, আর কোশ্চেন ব্যাংকটা যদি দেখে আসো, তাহলে আমার মনে হয় যে 8-9টা কোশ্চেন তো পাবা। ইংরেজিতে হচ্ছে যে 10টা কোশ্চেন আসে, এই টপিক গুলো হচ্ছে পড়লে আমার মনে হয় যে 8-9টা কোশ্চেন ইজিলি পাবা। যেমন হচ্ছে পার্টস অফ স্পিচ, এটার গুরুত্ব দিবা। তারপর হচ্ছে নাউনের মধ্যে কাউন্টেবল, আনকাউন্টেবল, এই বিষয়টা গুরুত্ব দিবা। তারপর হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এটা দেখবা। ট্রান্সফরমেশন দেখবা, ভয়েস চেঞ্জ দেখবা। তারপর হচ্ছে ভোকাবুলারি দেখবা, যে সিনোনিয়াম অ্যান্টোনিয়াম আছে, ওইটা হচ্ছে কোনো সময় 3-4টাও দিয়ে দেয়, আবার কোনো সময় একটা দেয়। তো ওই জিনিসটা একটু ভালো করে দেখবা। এরপর হচ্ছে প্রিপোজিশনকে একটু অনেক প্রায়োরিটি দিবা। প্রিপোজিশন প্রতিবারই 2টা 3টা এরকম করে আসে। এরপর হচ্ছে স্পেলিং আছে, ফ্রেজ এন্ড আইডিয়াম আছে, তারপরে অ্যাডভার্ব এন্ড কম্পারিজন। এই 10টা টপিক যদি তোমরা পড়ো, আমার মনে হয় হচ্ছে ইংলিশে 8 থেকে 9 পড়া কোনো বিষয় না। তো এই হচ্ছে যে একটা সাবজেক্ট ভিত্তিক একটা রূপরেখা। এরপরে যদি হচ্ছে কোন সাবজেক্ট দিয়ে শুরু করবা, আমার মনে হয় ফিজিক্স অথবা রসায়ন দিয়ে শুরু করো। শুরু করার পর তোমরা এই কাজ করতে পারো, যে যে জিনিসগুলো হচ্ছে পারো, আমি সবগুলো অ্যাডমিশন এই 4টে স্টেপ ফলো করতাম, যে যে জিনিসগুলো আমি পারি 20 মিনিট বা 35 মিনিট সময় নিতাম, একদম হচ্ছে যে সব সলভ করে ফেলতাম। যা পারি আগে তা, যা পারি না তা হচ্ছে আমি দেখতাম না। এক দেখায় যদি আমার মনে হইতো এই জিনিসটা আমি পারতেছি, তাইলে হচ্ছে ওইটা আমি দাগাইতাম। তারপরে পরবর্তীতে আবার আর একটু সময় নিতাম, নিয়ে হচ্ছে এবার যখন পুনরায় দেখতেছি, তখন মনে হলো না আমি আরো কিছু পারি, আরো কয়েকটা কোশ্চেনের উত্তর মনে হয় পারি। এরকম করতে করতে দেখা যায় যে শেষ পর্যায়ে 80% 85% উত্তর আমি এমনিতে পারে গেছে। একবারে লাস্ট পর্যায়ের জন্য রাখবা যে লাস্ট 20 মিনিট, যেগুলো হচ্ছে একদমই পারো না, মনে হয় যে উত্তর এটা হইতে পারে বা এটা হইতে পারে, যেহেতু ক্যালকুলেটর নেই, বড় ম্যাথ যদি আসে ওইটা একবারে শেষে করার চেষ্টা করবে। প্রথমত তোমার একটা সিট ইনসিওর করা লাগবে, আর সিট ইনসিওর করার জন্য তোমার হচ্ছে মিনিমাম, যেহেতু এখন আরো 2টা টেক যুক্ত হয়েছে, 1200 সিট। তো একটা বিষয় হচ্ছে আমাদের আগে আমরা যদি 70% নাম্বার পাইতাম মিনিমাম, তাহলে প্রথম মেরিটে চান্স হয়ে যেত।
কিন্তু এবার দেখা গেল যে দুইটা টেক অতিরিক্ত বাড়ছে, তাইলে আমরা এখানে একটা কাজ করতে পারি যে 60% হইলেও কিন্তু আমাদের এবার আমার মনে হচ্ছে চান্স হয়ে যাবে। তাইলে তোমরা হচ্ছে অন্তত 60% সিকিউর একদম সঠিকভাবে দাগানোর পর হচ্ছে অন্য স্টেপের দিকে আগাবে। কারণ হচ্ছে 0.5 এর একটা বিষয় আছে, একটা তুমি ভুল করে দাগাই দিলা 0.5 কমে গেল, একটা ভুল দাগাই দিলা 0.5 কমে গেল। শুধু 0.5 না, ওইটার যে 2 মার্ক কম পাইলা আবার 0.5 টোটাল মিলে দেখতে গেলে 2.5 মার্কই তোমার কমে গেছে। এই কারণে হচ্ছে শুরুতে 60% যাতে একদম সিকিউর হয়ে যায় ওই বিষয়টা খেয়াল করবা। এরপরে হচ্ছে যদি মেরিটের দিকে যদি আগায় থাকতে চাও বা প্রথম 100 জনের মধ্যে থাকতে চাও, তাইলে হচ্ছে তোমার 85% তো মিনিমাম পাওয়াই লাগবে। কারণ 85% পাওয়ার জন্য তুমি হচ্ছে বেশি গুরুত্ব দিবা রসায়ন, পদার্থ আর ইংলিশটাকে। এই তিনটা যদি তুমি ভালোভাবে দাগাইতে পারো, আমার মনে হয় 65% এখান থেকে তোলা সম্ভব। আর ম্যাথটাকে তোমরা রাখবা পজিশন আগানোর জন্য, যে ম্যাথটা পরে লাগাবা। আমি এই কাজটাই করতাম, থিওরিটিক্যাল পার্ট গুলো হচ্ছে আগে দেওয়ার চেষ্টা করতাম যাতে হচ্ছে দ্রুত আনসার করতে পারি, আমার পরবর্তীতে একটু হচ্ছে যে সময় বেঁচে যায়। তো সময় বাঁচানোর জন্য আমি ম্যাথটা পরে করতাম, যেহেতু ক্যালকুলেশনের একটা বিষয় আছে, ক্যালকুলেশন স্পিড কারো স্লো হইতে পারে, কারো ফাস্ট হইতে পারে। তো আমার একটু স্লো ছিল, যার কারণে হচ্ছে আমি ম্যাথটা পরে দাগাইতাম। তোমরা এই কাজটা করতে পারো যে রসায়ন, পদার্থ, ইংলিশটা দাগানোর পর মিনিমাম হচ্ছে 40 মিনিটের মধ্যে এগুলো শেষ হয়ে যাবে। এরপরও কিন্তু আরো 40 মিনিট থাকতেছে। টেক্সটাইল পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ আমার কাছে একটা ভালো দিক লাগছে যে সময়টা একটু 20 মিনিট বেশি। যেখানে আমরা গুচ্ছ পরীক্ষা দিব সময় থাকবে মাত্র 60 মিনিট, সেইখানে টেক্সটাইল কিন্তু 120 মিনিট। ওই 20 মিনিটটা যে তোমরা এক্সট্রা পাচ্ছ ওইটা অবশ্যই কাজে লাগাইবা, ওই যে ম্যাথ সবগুলা সলভ করে আসার চেষ্টা করবা। তো এর মধ্যে যদি তোমরা 95% মিনিমাম আনসার করে আসতে পারো, এর মধ্যে হচ্ছে 85 থেকে 90% শিওর থাকতে পারো, আমার মনে হয় পজিশন 100-র মধ্যে থাকবে। আমাদের সময় এরকমও ছিল 150-এর মধ্যে থাকবে তাহলে। আর যদি 60% সিকিউর করতে পারো, আমার মনে হয় তুমি চান্স পেয়ে যাবে। এবার যেহেতু বাড়ছে, আর আগে তো 1400-র মতো ওয়েটিং থেকে নিত, আর এখন তো আরো যেহেতু বাড়ছে আরো 240 সিট, তাহলে আমার মনে হয় 1700-1800 সিটের মধ্যে হচ্ছে যদি তোমরা থাকো আর কি মেরিট পজিশনে, তাইলে হচ্ছে ডাক পাবা। আর অ্যাডমিশন টেস্টটাকে এত সহজভাবে নেওয়ার কিছু নাই। এখানে সবাই হচ্ছে যে আমার কাছে মনে হয় আগে মনে হইতো যে না এখানে মনে হয় যে খারাপ ছাত্ররা আসে, কিন্তু আমি আসার পর দেখতেছি যে সবাই AA+ পাওয়া, যেমন আমি নিজেও AA+ পাওয়া। তো কম্পিটিশনটা একটু হবে, তোমরা একটু পড়াশোনা করো, আরো হচ্ছে 15 দিনের মতো সম্ভবত সময় আছে। এটা যদি কাজে লাগো, ঠিক মতো পড়াশোনা করো, আমার মনে হয় চান্স হয়ে যাবে। আর পরীক্ষার হলে যে বিষয়টা হয়, নার্ভাস হওয়া যাবে না, একদম মাথায় হচ্ছে যে কোনো চাপে নেওয়া যাবে না। তোমরা স্বাভাবিকভাবে থাকবা, স্বাভাবিকভাবে থাকলে পরীক্ষায় আমার মনে হয় ভালো করতে পারবা। যেমন আমি পরীক্ষা দিছি, আমার আরেক জায়গায় এর আগে চান্স ছিল, ওই জন্য আমি ভাবছিলাম হইলে হইলে না হইলে নাই। এমনিতে পরীক্ষা দিতে গেছি, পরীক্ষা দিলাম, দেওয়ার পর মেরিট লিস্ট দেখছি চান্স হয়ে গেছে, পরে তো গোপালগঞ্জে আসা হয়েছে। তো তোমরা এরকম হচ্ছে চাপ নিবা না, সময়টা যেহেতু তোমাদের 20 মিনিট আরো এক্সট্রা পাইতেছো, সেই কারণ হচ্ছে আস্তে ধীরে দাগাবা, সবগুলো সঠিক করার চেষ্টা করবা, যা দাগাচ্ছ তা যাতে সঠিক হয়, তাইলে হচ্ছে মেরিট পজিশন আগায় থাকে। না হয় হচ্ছে যে নেগেটিভ খাইতে খাইতে মেরিট পজিশন হচ্ছে যে ঠিক হয়ে যায়, কমে যায় আর কি। তো এই ছিল ওভারঅল আমার পক্ষ থেকে মোটামুটি গাইডলাইন। এরপরও যদি তোমাদের কিছু জানার থাকে তোমরা কোশ্চেন করো, আমি হচ্ছে লাইভের শেষ দিকে উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা কমেন্টে রিপ্লাই দিয়ে দিব। হ্যাঁ ভাই, আমার আপাতত আর কিছু বলার নেই। থ্যাংক ইউ ইসমাইল। সো একটা মোটামুটি একদম ফ্রুটফুল একটা ভালো ব্রিফিং দেওয়ার জন্য অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন। হ্যালো ইসমাইল, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। তুমি যদি আর কিছু অ্যাড করতে চাও প্রিপারেশন সম্পর্কে? আরেকবার একটু রিপিট করুন। মানে তুমি কি আর কিছু অ্যাড করতে চাও প্রিপারেশন সম্পর্কে, যদি বলতে চাও তাহলে? আপাতত হচ্ছে এইটুকুই বলা যে পরীক্ষার হলে মাথাটা ঠান্ডায় রাখা, আর হচ্ছে পরীক্ষার আগে বিশেষ করে কোশ্চেন ব্যাংকটা হচ্ছে আর বারবার অ্যানালাইসিস করে যাওয়া। কারণ হচ্ছে এইখানে দেখা যায় যে রিপিট করে কোশ্চেন, আমাদের ক্ষেত্রে দেখা গেল বারবার কোশ্চেন রিপিট হইতেছে, হয়তো মান চেঞ্জ করে দিচ্ছে কিন্তু কোশ্চেন ওইটাই। ওই জন্য কোশ্চেনটা ব্যাংকটা বারবার হচ্ছে পড়বা, তাইলে হচ্ছে গিয়া পরীক্ষায় ভালো করতে পারবে আমার মনে হয়, যেহেতু রিপিট হয়, রিপিটের বিষয়টা এখানে আছে। শিওর।
সো থ্যাংক ইউ ইসমাইল। ওভারঅল আমরা তোমার কাছে আবারও যাব, আর আমরা যারা স্টুডেন্টরা দেখছি তারা যদি কোনো কোশ্চেন করতে চাই তো আমরা কমেন্টে জানাতে পারি। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সেগুলো দেওয়ার চেষ্টা করবো। এবং যারা আমাদের এই ভিডিওটি ফেসবুকে পড়ে এবং পরবর্তীতে ইউটিউবে যারা দেখবেন, যারা স্টুডেন্ট আছো তোমরা তোমরা কিন্তু আমরা ডিরেক্টলি কোশ্চেন করতে পারো। ইউটিউব চ্যানেলে লিঙ্কে কমেন্টে কি তোমরা পেয়ে যাবা এবং সেখানে কমেন্ট করলে আমরা অ্যান্সারটা ওখানে দিয়ে দেবো। সো থ্যাংক ইউ ইসমাইল ওভারঅল একটা ভালো ব্রিফিং দেওয়ার জন্য। আমরা এর পরবর্তীতে মুভ করব রিফাত হোসেনের কাছে। সো হাই রিফাত হোসেন, কেমন আছো? জি, আসসালামু আলাইকুম। ভালো, অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা তোমার কাছে জানতে চাবো যে আমাদের আজকের প্রোগ্রামের একটা ভালো আউটলাইনের তোমার কি কি আমাদের স্টুডেন্টদের জন্য তুমি বলতে পারো এবং সেই সাথে তোমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারো। আর সেই সাথে আমাদের সেমিনারে আবারও তোমাকে ওয়েলকাম জানাই। সো আশা করি আমাদের এই পুরো একটা জার্নিতে তোমার কিছু কথা আমাদের নতুন স্টুডেন্টদের জন্য যারা অলরেডি অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের কাছে খুব ভালো একটা গাইডলাইন হবে। সো শুরু করি আমরা। রিফাত হোসেন। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিফাত হোসেন, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গোপালগঞ্জ, 3rd ব্যাচ, ডিপার্টমেন্ট ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং। তো আসলে আমার পক্ষ থেকে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন এক্সাম দেওয়ার এক্সপিরিয়েন্স সম্পর্কে কিছু বলবো। আমি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এক্সাম দিতে এসেছিলাম প্রায় 2 বছর। তো সবার ভিতরে যেমন ভয়ভীতি কাজ করে, আমার ভিতরেও তেমন ভয়ভীতি কাজ করছিল। আমাদের কলেজে পরীক্ষার সময় পরীক্ষার কেন্দ্রে সুশৃঙ্খলভাবে সবাইকে প্রবেশ করানো হয়। আর যাদের বাসা অনেক দূরে তাদের জন্য এখানকার ভাইরা অনেক সুন্দর পরিবেশ করে থাকে, যাতে করে পরীক্ষা দিতে সুবিধা হয়। আর পরীক্ষার আগের দিন রাতে যে বিষয়টা লক্ষ্য করা উচিত, আসলে পরীক্ষার আগের দিন আমরা সবাই টেনশন করি, খুব চাপে থাকি। আসলে ওইটা করা উচিত না। পরীক্ষার আগের দিনে প্রপার একটা ঘুম পড়া উচিত। আর সাথে সাথে মানে খুব শর্ট টাইমের ভিতরে ঘুম পড়া উচিত। আর পরীক্ষার আগের দিন যে মেইন টপিকগুলো আছে, মানে যে প্রত্যেকটা সাবজেক্টের যে মেইন টপিকগুলো আছে, সেটা হোক ফিজিক্স, সেটা হোক কেমিস্ট্রি, খুব অল্প সময়ের ভিতরে একটা নোট তৈরি করা, যাতে ওইগুলো দেখে পরীক্ষার আগের দিন জাস্ট ওইগুলো দেখবো, ওইগুলো দেখেই আমরা পরীক্ষার হলে যাব। অত বেশি প্রেশার নেব না, কারণ প্রেশার নেওয়ার কিছু নাই এখানে। আমরা মানে এই পরীক্ষাটা যখন হয়, এটা ম্যাক্সিমাম সময় এটা লাস্টের দিকে হয়। তো আমি মনে করি যে চাপ নেওয়ার কিছু নাই। তো পরীক্ষার হলে যখন প্রবেশ করব তখন কোচিং পাওয়ার পর কনফিডেন্স হারানো যাবে না। আর 60 থেকে 65টার মতো যে অবজেক্টিভ আমি দাগিয়েছিলাম, তো কনফিডেন্স হারাইনি, চেষ্টা করছিলাম, তো ইনশাল্লাহ চান্সও পেয়ে গেছিলাম, এই আর কি। ধন্যবাদ সবাই। রিফাত, আমরা শুনলাম তোমার কাছ থেকে তোমার অ্যাডমিশন জার্নি। সো আশা করি প্রত্যেকটা অ্যাডমিশন জার্নি আমাদের একটা মনে রাখার মতো। সো এটা একটা হিস্টোরিক্যাল মোমেন্ট। আমি কিন্তু পরীক্ষা দিয়েছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে। সো আমার একটা অভিজ্ঞতা আছে। তো আমি একদিন রাতে গিয়েছিলাম আর কি, হলে ছিলাম, তারপরে সেখান থেকে আমি পরীক্ষা দিছি। সো মোটামুটি ওই এক্সপিরিয়েন্স একই মতোই, মোটামুটি একই, যে সকাল 7টার দিকে মানে আমাদের হল থেকে একটু বের করে দিল, কারণ যেহেতু পরীক্ষার ডেট। সো তারপরে লাইন ধরে ভাইয়ারা আমাদের ব্যবস্থা করছিল বাইরে, মানে শহীদ মিনারের ওখানে যে থাকার মতো। সো ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স আমার জন্য ছিল, এবং সেখান থেকে মূলত আমি আজকে চান্স পেয়ে বর্তমানে পড়াশোনা করছি। সো আমরা শুনলাম আমাদের রিফাত হোসেন এর কাছ থেকে তার অ্যাডমিশন জার্নি, অ্যাডমিশন এক্সপিরিয়েন্স। সো নতুন যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য তোমার একটা কি সুন্দর একটা পরামর্শ হবে, তুমি যদি বলতে চাও যে তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি একটা জিনিস যদি শেয়ার করতে চাও তাদের জন্য। আসলে মানে আমি তো আপনার মেডিকেল অ্যাডমিশন প্রিপারেশন নিছিলাম। তো
ওই সময় আসলে আমিও কিন্তু প্রচুর হতাশ ছিলাম, মানে ফার্স্ট টাইমে আপনার বুঝে পরীক্ষা দিছিলাম, তারপরে মেডিকেলও দিছিলাম, তো হতাশ ছিলাম, কিন্তু আসলে হতাশ হওয়ার কিছু নেই। সেকেন্ড টাইমে আমি এই জায়গায় পরীক্ষা দিছিলাম, তো আমি মনে করি যে হতাশ হওয়ার আসলে কিছু নেই, মানে চেষ্টা করতে হবে। অনেকে দেখা যাচ্ছে চান্স পায় না, প্রচুর হতাশ হয়ে যায় আসলে। দেখা যাচ্ছে কপালে না থাকলে আসলে সবকিছু সম্ভব হয় না, যে অনেক সময় চেষ্টা করলেও সম্ভব হয় না, তবে হতাশ হওয়া যাবে না। তো অনেকে আছে যে হতাশ হয়ে একেবারে পুরোপুরি ছেড়ে দেয় যে আমার কোনো জায়গায় হচ্ছে না, আমি পরীক্ষা দিতে যাব না কিংবা দিব না। আসলে এরকম না করে আসলে আমার ট্রাই করা উচিত। ট্রাই করে ভালো পড়াশোনা করে মাথা ঠান্ডা করে যে কোন জায়গায় আমার সমস্যা হচ্ছে, কোন জায়গায় আমার ল্যাকিংসটা আছে, যে সাবজেক্টগুলো আমার ল্যাকিং হচ্ছে। যেহেতু এই পরীক্ষাটা মানে লাস্টের দিকে হয়, তো এটা হচ্ছে এটা আমি মনে করি যে বড় একটা ধরনের অপরচুনিটি, যার কারণে মানে সে আসলে কোন জায়গায় তার ফলটা হচ্ছে, মানে সে আসলে কোন জায়গায় ঘাটতি আছে, সে আসলে এটা আইডেন্টিফাই করতে পারবে। আর আইডেন্টিফাই শিওর। করতে পারলে আমি মনে করি যে সে অবশ্যই সে সাকসেস হবে। এইটুকুই বলা ছিল। সো থ্যাংক ইউ রিফাত, সো মোটামুটি একটা কভার আপ করার জন্য। সো আশা করি আমাদের যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য আমাদের শুভকামনা থাকবে, সো যেন তারা তাদের একটা বেস্ট আউটকাম নিয়ে আসতে পারে, যেহেতু ভর্তি পরীক্ষা শেষের দিকে। সো আশা করি অনেকের জন্য এটা একদম আবার লাস্ট পরীক্ষায় বলা চলে। তো আমরা যেহেতু কাজ করে করছি অ্যাডমিশন নিয়ে, সো আমরা বুঝি যে একজন অ্যাডমিশন ক্যান্ডিডেটের ক্ষেত্রে এই লাস্ট মোমেন্টে একটা সুযোগ কতটা ইম্পর্টেন্ট। মানে এটা তার জন্য একটা খুবই খুবই একটা ক্রিটিক্যাল সময়, আবার এটা তার জন্য সেই একটা মোমেন্ট যেটা ভালো মতো সাকসেসফুল না হলে হয়তো বা তার জীবনের গতিপথটাই পাল্টে যাবে বা সে অন্যদিকে চিন্তা করবে। সো ওভারঅল সবার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা থাকবে। সবাই যেন তাদের নিজের জায়গায় পৌঁছে একটা অ্যাডমিশনের এক্সপিরিয়েন্স নিজে ক্রিয়েট করতে পারে এবং নতুন তাদের যারা ছোট আছে তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারে, সেটাই আমরা তাদের জন্য আশা ব্যক্ত করব এবং তাদের শুভকামনা তাদের প্রতি আমরা শুভকামনা জানাবো। সো এই তো এবার চলে যাচ্ছি আমরা আমাদের দিদিমণির কাছে। দিদিমণি, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, অবশ্যই। সো আমরা আজকের যে প্রোগ্রামে মোটামুটি উপস্থিত হয়েছি, সো আমরা জানি সবাই মিলে যে আমাদের প্রোগ্রামটাতে যেহেতু আমাদের একটা ক্যাম্পাস অন ক্যাম্পাস, সেখানে মেল স্টুডেন্ট আর ফিমেল স্টুডেন্ট। সো এটা কেন আমি বললাম, সো আমরা যদি ইঞ্জিনিয়ারিং টাইপটাকে ভাগ করি, সো সে জায়গা থেকে বলা যায় অনেকে ডিপার্টমেন্ট ভিত্তিক ফিমেল আর মেলের একটা মোটামুটি থিওরিটিক্যাল একটা দ্বন্দ্ব আছে যে আমরা আসলে এখানে পড়বো কি পড়বো না, বা ইঞ্জিনিয়ারিং সেক্টরতে কাদের সংখ্যাটা বেশি। স্ট্যাটিস্টিক্যালি যদি বলা যায় ছেলেরাই বেশি আসে নাকি মেয়েরা আসে। সো কিন্তু এখন দেখা গেছে এই ধরনের মানে প্রায় প্রতি ক্যাম্পাসে ওভারঅল ফিমেল স্টুডেন্ট মেল স্টুডেন্ট সবাই আছে। তো এর পরবর্তীতে ভর্তি পরীক্ষার চান্স পাওয়ার পরও কিন্তু অনেকে সিদ্ধান্ত নেয় যে অ্যাজ এ ফিমেল হিসেবে আমি ভর্তি হবো কি হব না, বা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরগুলোতে যাবো কি যাবো না। সো এই দেখি আমি কিছু বুঝতে করতে চাই যে আমাদের ব্যাচে জি কিন্তু 50% মেয়ে 50% ছেলে, মেয়েরা কিন্তু পিছিয়ে নাই ভাই আমাদের ব্যাচে। জি জি, থ্যাংক ইউ ইসমাইল। সো মানে কিছু ক্যাম্পাস গুলোতে একটা ভ্যারিয়েশন থাকে রেশিও, আবার ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে অনেকে বলা যায় আমরা যাবো কি যাবো না। সো এটা নিয়ে আমরা বিস্তারিত শুনবো দিদিমণির কাছে যে ওভারঅল অ্যাজ এ ফিমেল স্টুডেন্ট হিসেবে মানে আমার যে সাহস করে আমরা একটা পার্সিভ ক্যারিয়ারের একটা ভালো ক্যারিয়ার নিয়ে যে আমরা এখানে ভর্তি হয়েছি। সো যারা নতুন যারা ফিমেল পার্সন তারা যদি চিন্তা করে থাকে তাদের এই ডাউটগুলো ক্লিয়ার করার জন্য আমি দিদিমণির কাছে যাবো ওভারঅল একটা ভালো ওভারভিউ দেওয়ার জন্য। দিদিমণি। ধন্যবাদ শ্রাবণ রায়, এমন সুন্দর একটি অনলাইন অনুষ্ঠানের করার জন্য এবং আমাকে ইঞ্জিনিয়ারিং পড়ার পাশাপাশি মেয়েদের কি জন্য ইঞ্জিনিয়ারিংটা পড়তে হবে এবং ইঞ্জিনিয়ারিং এর যে পার্সেন্টেজটা মেয়েরা পায় বা পড়াশোনা করে বা চাকরির ক্ষেত্রে যে পার্সেন্টেজটা অবশ্যই আমি বলার ট্রাই করব। শিওর শিওর। টেক্সটাইলে পড়লে মেয়েদের জন্য বেশ বিশেষ সুবিধা রয়েছে, চাকরির ক্ষেত্র, নিরাপত্তার দিক দিয়েও এবং ভবিষ্যতে ক্যারিয়ার দিক থেকেও। তো এই দিকগুলো যদি আমি বিবেচনা করি তাহলে বাংলাদেশে যে চাকরির বাজারের অবস্থা দেখা যাবে যে চাকরির থেকে পড়াশোনা গ্র্যাজুয়েট পাস করার মানুষের সংখ্যা অনেক বেশি, মেয়েদেরও কম না। তো দেখা যায় চাকরির জন্য মেয়েদেরকে আপনার এদিক ওদিক ছোটাছুটি করতে হয়।
কিন্তু বাংলাদেশের গার্মেন্টস খাত নারী কেন্দ্রিক হওয়ায় মেয়েরা সহজেই এই সেক্টরে জায়গা করে নিতে পারে, যেমন মার্চেন্টাইজিং, কোয়ালিটি কন্ট্রোল, কমপ্লায়েন্স, বাইং হাউস, ফ্যাশন ডিজাইন, এগুলোতে মেয়েদের চাহিদা অনেক বেশি। সেহেতু মেয়েদের পিছিয়ে পড়া বা টেক্সটাইল নিয়ে ভয় করার কোনো কারণ নেই। মেয়েরাও এখন টেক্সটাইল জগতে অনেক ফেমাস। অবশ্যই আমি আস্তে আস্তে সবকিছু বলবো। মেয়েদের সব থেকে বড় প্রশ্ন, বড় স্বাধীনতার জায়গা হচ্ছে নিরাপত্তা বা সম্মান। এখন অনেক বড় বড় গার্মেন্টস কোম্পানি ও প্যান্ট নারী কর্মীদের জন্য সেফটি ওয়ার্ক এনভায়রনমেন্ট নিশ্চিত করে। অফিস টাইম সাধারণত আপনার 9টা থেকে 5টা অবধি হয়ে থাকে, যার কারণে মেয়েরা পরিবার এবং কাজকর্ম খুব সহজে করতে পারে এবং তার জবটাও করতে পারে। শুধু জব কি, মেয়েরা অনেক কিছুই করছে, তার ভিতরে উদ্যোক্তাও মেয়েরা চাইলে নিজেই অনলাইন ক্লথিং ব্র্যান্ড বা টাইলিং বিজনেস শুরু করতে পারে। এমন হাজারো আপনার বাংলাদেশে উদাহরণ রয়েছে। আপনারা যদি জেনে কখনো অনলাইন ঘাটেন বা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেন, তাহলে অবশ্যই মাহিন খান, সারা করিম, বিবি রাসেল এদের সম্পর্কে জানবেন। এরা হচ্ছে খুব বিখ্যাত একজন টেক্সটাইল প্রতিষ্ঠাতা, একজন হচ্ছে টেক্সটাইল জ্ঞানের উপর ভিত্তি করে বাংলাদেশে ফ্যাশন নতুন মাত্রা এনেছেন, আর একজন হচ্ছে ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ধারণা প্রতিষ্ঠা করেন। তাহলে মেয়েরা টেক্সটাইল বিষয়ে কখনোই পিছিয়ে নেই, মেয়েরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। তো আমাদের কি মেয়েদেরকে পিছিয়ে থাকা বা মেয়েরা হচ্ছে যে ভয় পাওয়া এই বিষয়গুলোতে আসা মোটেও ঠিক না। তাদেরও উচিত এই টেক্সটাইল অ্যাডমিশনে অংশগ্রহণ করে একটা সিট অর্জন করে নেওয়া। আমি যদি অনেক মেয়েদেরই আছে যে উচ্চশিক্ষা অর্জন করতে চায়, বিদেশে যেতে চায়, কিন্তু পারিবারিক দারিদ্রতার কারণে যেতে পারে না। তো টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে কি হয়েছে, মেয়েদের জন্য অনেক স্কলারশিপ প্রোগ্রামে বাড়তি সুবিধা এনেছে, যেমন প্রাইম মিনিস্টার ফেলোশিপ, সরকারি বিশ্ববিদ্যালয়ের কোটা সুবিধা। নারীদের জন্য আলাদা কোটা আছে অনেক সরকারি চাকরিতে, নারীদের জন্য কোটা বাড়ি যাও আসন থাকে। তেমনি শিক্ষা প্রতিষ্ঠানেও মেয়েদের জন্য আলাদা হোস্টেল ও নিরাপত্তা ব্যবস্থা থাকে। যারা ডিজাইন, রং, ফ্যাশন, ট্রেন্ডিং কনসেপ্টে আগ্রহী, তাদের জন্য টেক্সটাইল ডিজাইন বা ফ্যাশন ডিজাইন খুব ভালো ক্যারিয়ার অপশন। বিআইডি আয়োজিত সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলনে সরকারি 5টি প্রধান বিনিয়োগ খাতের একটি হিসেবে টেক্সটাইল খাতকে ঘোষণা করে। এটি প্রমাণ করে ভবিষ্যতে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে বিশাল বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশে সরকার নারী অধিকারে অত্যন্ত সচেতন। শিক্ষা, চাকরি ও উদ্যোক্তা হিসেবে নারীদের জন্য বিভিন্ন স্কলারশিপ, প্রশিক্ষণ ও ঋণ সুবিধা চালু করা হয়েছে। তাহলে আমাদের কি এখন উচিত না যে টেক্সটাইল অ্যাডমিশনে অংশগ্রহণ করা? মেয়েরা পিছিয়ে নেই। মেয়েরা এখন সবাই বলে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং একটা কঠিন সাবজেক্ট, কিন্তু দেখা যায় ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং মেয়েরাও পড়ে। ওয়েট প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বা অন্যান্য কোনো বিষয় হচ্ছে মেয়েদের জন্য পিছিয়ে নেই, সবকিছু এগিয়ে গেছে। এখন হচ্ছে যে যখন অ্যাডমিশন টেস্টে মেয়েরা ভর্তি হওয়ার পর অবশ্যই তাকে প্রতিষ্ঠানে আসতে হবে। তো তাদের অভিভাবকদের একটাই চিন্তা, মেয়ে কোথায় থাকবে। কিন্তু এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে, বিশেষ করে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গার্লস হোস্টেলে বিশাল পরিমাণের স্পেস রয়েছে। প্রথম থেকে হচ্ছে যে তারা জায়গা পেয়ে যায়, মেয়েদের থাকা খাওয়া নিয়ে কোনো চিন্তা করার নেই। এখানে যথেষ্ট পরিমাণে ঘর স্পেস রয়েছে। তারপরে হচ্ছে যে অনেক অভিভাবক চিন্তা ভাবনা করে যে আমার মেয়েকে তো এত দূরে পাঠাচ্ছি, তার সিকিউরিটির ব্যবস্থা ঠিক আছে কিনা। কিন্তু আমাদের গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গার্লস হোস্টেলে কড়া সিকিউরিটির ব্যবস্থা রয়েছে। কেউ হুটহাট চাইলেই আপনার হোস্টেলের ভিতরে ঢুকতে পারবে না। তার জন্য অবশ্যই কয়েকটা পদক্ষেপ নিতে হয়। প্রথমে প্রিন্সিপাল স্যারকে জানানো লাগে, তারপর হোস্টেল সুপারকে জানানো লাগে, তারপর হচ্ছে যে আমাদেরকে অবশ্যই পারমিশন নিতে হবে যে একটা মানুষ আসছে তো তার জন্য তোমরা পরিপাটি বা সেরকম ব্যবস্থা নিয়ে থাকো। তাহলে মেয়েদের জন্য অবশ্যই সিকিউরিটি বা নিরাপত্তার ব্যবস্থাটাও আপনার নিশ্চিত করা হয়েছে।
তারপর আপনার মনে হতে পারে আমি তো মেয়েকে বাইরে পাঠাচ্ছি, প্রত্যেকটা অভিভাবকেরই এটা মনে হয়, আমার বাবার ক্ষেত্রেও তাই মনে হয়েছিল। কিন্তু আমাদের এখানে হচ্ছে একটা নিয়ম কানুন আছে, একটা মেয়ে যখন বেরোবে তাকে সকাল 6টার ভিতরে বেরোলে সকাল সন্ধ্যা মাগরিবের আগেই আসতে হবে, কারণ এটা রুলস। হোস্টেল বন্ধ হয় মাগরিবের আগেই আর খুলে সকাল 6টার সময়। তো আমি বাইরে যাব, সেটা অবশ্যই নিজের ইচ্ছাকৃতভাবে যাওয়া যাবে না, তার জন্য অবশ্যই পারমিশন নিতে হবে। যাওয়ার জন্য আমাদের হোস্টেল সুপার আছে, হোস্টেল সুপার ম্যামের একটা গ্রুপ আছে, সেখানে মেসেজ দিতে হয়, ম্যাম আমি এই জায়গায় যাচ্ছি, এই তো। আবার যখন আমি চলে আসব তখন বলতে হয়, ম্যাম আমি চলে এসেছি। তাহলে মেয়েদের নিরাপত্তা, চাকরির সুযোগ সুবিধা সবকিছু রয়ে গেছে, শুধু মানুষের মানসিকতা বদলায় নাই। এখনো সমাজে শুনতে হয় যে মেয়েরা নাকি টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল পড়বে। আসলে তারা হচ্ছে যে অনলাইন বা খোঁজ খবর নেয় না বা খবরও পড়ে না, যার কারণে তাদের সাথে তর্ক করা আর গাধাদের সাথে তর্ক করা সেম হয়ে যায়। এটুকাই বলার ছিল, আমার আর কিছু বলার নেই। ধন্যবাদ শ্রাবণ রায়কে। শ্রাবণ রয় কি আছে? থ্যাংক ইউ দিদিমণি। সো ওভারঅল একটা ভালো ক্লিয়ার আউটলাইন দেওয়ার জন্য। সো আমাদের হয়তো ভাই লাইভটা দেখার পরে ম্যাক্সিমামই গোপালগঞ্জে যেতে চাইবে, সো তাদের ক্যাম্পাস চয়েসে। সো এই হলো মোটামুটি ওভারঅল ডিসকাশন। আমরা জানলাম ওমেন হিসেবে আমাদের টেক্সটাইলে কি কি ক্ষেত্র রয়েছে, একটা বিস্তার ক্ষেত্র রয়েছে। সো আশা করি এখন ডাউট থাকার কথা না যে অ্যাজ এ ওমেন বা ফিমেল স্টুডেন্ট হিসেবে আমরা ইঞ্জিনিয়ারিং আসবো কিনা। সো ইউ আর ওয়েলকাম। সো এই টেক্সটাইল সেক্টরটা একটা ভাস্ট সেক্টর। সো এখানে যেমন বড় অপরচুনিটি রয়েছে, ঠিক তেমনই একটা ভালো ক্যারিয়ার সেট আপ করার জন্য, ডেভেলপ করার জন্য কিন্তু একটা বড় ধরনের সুযোগ রয়েছে। সো এখানে মেল ফিমেল ব্যাপার না। সো আমাদের মেধা, আমাদের পরিশ্রম, আমাদের অপরচুনিটি, আমাদের পরিশ্রম, হার্ডওয়ার্ক, একাগ্রতার উপর ডিপেন্ড করে আমরা আমাদের লাইফটাকে সামনে এগিয়ে নিয়ে যাবো এবং সেই সাথে ক্যারিয়ার ডেভেলপমেন্টের দিকে আগাবো। সো এই তো সবার জন্য শুভকামনা থাকবে। সো দিদিমণি, যদি আপনি কিছু বলতে চান লাস্ট মোমেন্টে আমাদের ভর্তি পরীক্ষা দিতে উদ্দেশ্যে, যারা এখন টেবিলে বসে বা আমাদের লাইভ সেশন দেখছে অথবা যারা প্রস্তুতি নিচ্ছে। অবশ্যই এই লেভেলে হয়তো অনেকে অনেক জায়গায় চান্স পায়নি, তার জন্য একটাই পথ, সেটা হচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো। তো এর জন্য হচ্ছে ওয়ারিং করার কিছু নেই, বাজারে একটা টেক্সটাইল অ্যাডমিশনের জন্য বই পাওয়া যায়, সেটা যদি বই কিনা হয় একটা রাত পড়লেই এনাফ চান্স পাওয়ার জন্য। তো আমি বলবো মাথা ঠান্ডা করতে হবে এবং মানসিক চাপ কমাতে হবে, পরিবারকে অবশ্যই পাশে থাকা লাগবে, তাহলে একটা মেয়ে সে অ্যাডমিশন টেস্টে সফল হবে এবং তার ফ্যামিলির যে সাপোর্ট সেটাতেও সফল হবে। আমি দোয়া করি প্রত্যেকটা মেয়েই তার স্বপ্ন পূরণ করুক, সে টেক্সটাইল ইঞ্জিনিয়ার হোক এবং তার যে দক্ষতা স্কিল সেগুলো ডেভেলপমেন্ট করুক। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ দিদিমণি। আমরা আমাদের সেশনের শেষে আবারও আসবো আমাদের কিউএনএ সেশনে। সো থ্যাংক ইউ ওভারঅল একটা ভালো ব্রিফ দেওয়ার জন্য, একদম পুরা সামারি করে বলার জন্য। এবং এর পরবর্তীতে কারো যদি কোনো কোশ্চেন থেকে থাকে আমরা কমেন্টে জানাতে পারি, এবং ভিডিওটি পরবর্তীতে দেখলে আমরা সেখানে কমেন্ট করব বা কোশ্চেন করবো, দেন আমরা সেটা দ্রুত সময়ের মধ্যে কোশ্চেন দেওয়ার চেষ্টা করব। সো আমরা আমাদের প্রোগ্রামের চলমানের মধ্যে আমরা আমাদের সাথে আছে রনি হাসান, গোপালগঞ্জ টেক্সটাইল কলেজ থেকে। সো আমরা মোটামুটি ওভারঅল জার্নিগুলো শুনলাম, ভর্তি পরীক্ষার প্রস্তুতি থেকে শুরু করে, একটা এক্সপিরিয়েন্স থেকে শুরু করে, দেন হচ্ছে আমাদের টেক্সটাইলের একটা ভাস্ট যে এরিয়া, সেই এরিয়াটা কভার আপ করলাম। এবং এর পাশাপাশি আমাদের এই টেক্সটাইলে জব অপরচুনিটি, আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট, আমাদের নিজের ব্রাইট ফিউচার, আমাদের কতগুলো জায়গাতে গভর্নমেন্ট সহ, নন গভর্নমেন্ট সহ, বা আমরা যদি বাইরে মুভ করতে চাই বা সেই সাথে নিজের ক্যারিয়ারটাকে অ্যাব্রোডে নিয়ে যেতে চাই। সো এই মোটামুটি ওভারঅল ডিসকাশনের জন্য আমরা রনি হাসানের কাছে যাব। সো রনি হাসান আমাদের কাছে মোটামুটি ক্লিয়ার করবে যে আমাদের টেক্সটাইলের, আমাদের দেশের জব সেক্টর, সেই সাথে নন গভর্নমেন্ট সহ মোটামুটি ইন্ডাস্ট্রি লেভেলে কত কিছু আমাদের জন্য অপরচুনিটি আছে সেগুলো ক্লিয়ার করার জন্য। So welcome Roni Hassan, again welcome to our today's live seminar and guideline seminar about textile engineering college admission test preparation. So আবার ওয়েলকাম জানাচ্ছি। শুরুতেই তোমার পরিচয় দিয়ে আমরা আমাদের নেক্সট মুভমেন্ট করতে পারি। রনি হাসান। আসসালামু আলাইকুম। শ্রাবণকে শোনা যাচ্ছে? শ্রাবণ? হ্যাঁ, শিওর শোনা যাচ্ছে। ধন্যবাদ শ্রাবণকে। টেক এক্সপিরিয়েন্স পত্রিকা আয়োজিত
টেক্সটাইল অ্যাডমিশন প্রোগ্রামের এরকম একটি সুন্দর অনুষ্ঠান আমাদের সকলকে নিয়ে আজকে করার জন্য। আসলে টেক্সটাইল অ্যাডমিশন টেস্ট না ওভার অ্যাডমিশন টেস্ট হচ্ছে এমন একটি বিষয় যে আমাদের 10 থেকে 12 বছর পড়ালেখার জীবনে যে পরীক্ষাটা একটা স্টুডেন্টের ওভারঅল ভবিষ্যৎ কি হবে সামনে সেটা নির্ধারণ করে দেয়, সেরকম একটি পরীক্ষা হচ্ছে অ্যাডমিশন টেস্ট। অ্যাডমিশন টেস্ট আমরা অলরেডি অনেকগুলো দিয়ে এসেছি, আমরা ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল অনেকগুলো অ্যাডমিশন টেস্ট দিয়েছি। সুতরাং আমরা কম বেশি সবাই জানি যে অ্যাডমিশন টেস্টের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত এবং পরীক্ষার হলের সিচুয়েশনটা কেমন হয় আসলে। এবং আমার পূর্ববর্তী আমাদের কলেজের 2 থেকে 3 জন শিক্ষার্থী মোটামুটি খুব সুন্দরভাবে তাদের বিষয়গুলো এবং আমাদের সামনে তুলে ধরছিল, এবং আমি শুনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে এরকম সুন্দরভাবে তারাও বলতে পারে। সুতরাং তাদেরকেও আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সুন্দর অনুষ্ঠান এবং সুন্দর কথাগুলো আমাদের সকল জুনিয়র এবং আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আসলে টেক্সটাইল হলো এমন একটি সেক্টর যেখানে বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি পরিমাণ রেমিটেন্স আসে এই সেক্টর থেকে। শুধু তাই নয়, টেক্সটাইল সেক্টরে একটা বিশেষ বিশেষত্ব হচ্ছে অন্যান্য ডিপার্টমেন্ট, যেমন আমরা যদি কেউ ভার্সিটির কোনো নর্মাল ডিপার্টমেন্ট যেমন ফিজিক্স হতে পারে, কেমিস্ট্রি হতে পারে, এরকম ডিপার্টমেন্টে পড়লে দেখা যায় কি দেখা যায় যে অনেক সময় চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে যে চাকরি পাবো কি পাবো না। অনেক সময় দেখা যায় যে এমন এমন সাবজেক্ট আছে ভার্সিটিতে যেমন সয়েল সায়েন্স, এরকম পড়লে এক্ষেত্রে এর করণীয় কি থাকে, বিসিএস ছাড়া মূলত আর এখানে এই স্টুডেন্টের কোনো থাকে না, অপশন থাকে না যে কোথায় যাবে কোথায় মুভ করবে। কিন্তু টেক্সটাইল হলো এমন একটি সেক্টর যেখানে মোটামুটি ওভারঅল আমরা গভর্নমেন্ট থেকে শুরু করে টেক্সটাইল খাতের যে বিশাল প্রশস্ততা, সকল সেক্টরে আমরা চাকরি একটা বিশাল স্তর থাকে। আমি যদি মোটা দাগে বলতে চাই তাহলে বাংলাদেশে মোট 20 থেকে 25টি সাইট আছে টেক্সটাইলে শুধুমাত্র যে চাকরি বাকরি করার ক্ষেত্রে। আর আমাদের টেক্সটাইলের আমরা সবাই মোটামুটি জানি যারা টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড এখানে উপস্থিত আছে যে ওভারঅল 4টা ডিপার্টমেন্ট আছে, ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং। আমি যদি সব কয়টা ডিপার্টমেন্ট ওয়াইজ ব্যাখ্যা করতে যাই তাহলে বিষয়টা আরো সবার সামনে সুন্দরভাবে বুঝতেও পারবে এবং বিষয়টা আরো সুন্দর হবে। আমি সেই জন্য বিষয়টা ভেঙে ভেঙে সবার সামনে বিশ্লেষণ করছি। প্রথমে যদি আমরা স্পিনিং সেক্টরের দিকে আসি, অর্থাৎ ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দিকে আসি, তাহলে সেখানে যারা স্টুডেন্ট থাকবে তারা প্রোডাকশন সুপারভাইজার, কন্ট্রোলার, টেকনিক্যাল অফিসার এই সেক্টরগুলোতে যেতে পারবে। তারপরে যদি আমরা আসি উইভিং অর্থাৎ উইভিং নিটিং, অর্থাৎ যদি ফেব্রিক ডিপার্টমেন্টের স্টুডেন্ট দিকে আসে তাহলে যারা লুম অপারেশন অপারেটর, নিট ফেব্রিক প্রোডাকশন ম্যানেজার ইত্যাদি সেক্টরগুলোতে তাদের ভালো কাজের স্কোপ আছে। তারপরে আমরা আসি আমরা যে ডিপার্টমেন্ট স্টুডেন্ট, বিশেষ করে আমি যে ডিপার্টমেন্ট স্টুডেন্ট, সেখানে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয়ে থাকে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে তাহলে সে কালার ম্যাচিং ডিপার্টমেন্টে, কেমিক্যাল প্রসেস ম্যানেজমেন্ট, ল্যাব টেকনিশিয়ান ইত্যাদি পদগুলোতে সে ভবিষ্যতে কর্মক্ষেত্রে গিয়ে চাকরির সুযোগ পাবে। তারপরে যে ডিপার্টমেন্টের কথা বলতে হয় সেটি হচ্ছে অ্যাপারেল ডিপার্টমেন্ট। অ্যাপারেল ডিপার্টমেন্ট মূলত সবচেয়ে বেশি বিখ্যাত হয়ে থাকে মার্চেন্টাইজিং জবের জন্য। মার্চেন্টাইজিং, প্রোডাকশন ম্যানেজার, প্যাটার্ন মেকার ম্যানেজার ইত্যাদি সেক্টরগুলোতে মার্চেন্টাইজিং এ যারা অ্যাপারেল ডিপার্টমেন্ট স্টুডেন্ট আছে তারা ওভারঅল ভালো করে এবং এই সেক্টরগুলোতেই যারা অ্যাপারেল স্টুডেন্ট তারা কাজ করতে পারে। তারপর আরেকটি সেক্টর আছে আরএমজি সেক্টর। আরএমজি সেক্টরটা মূলত যে এক্সপার্ট বেস ফ্যাক্টরি গুলোতে আছে, এইগুলোতে বায়ার হ্যান্ডেলিং ইত্যাদি চাকরিগুলোর ক্ষেত্রে যারা আরএমজি সেক্টরে যেতে পারে। তাছাড়া আমি আরো বৃহৎ করে পরিসরে বলতে চাই যে বাইং হাউসে যে চাকরিগুলো আছে, তারপরে এক্সপার্ট ইম্পর্টেন্ট শিফটে যে ম্যানেজমেন্ট গুলো আছে সেখানে চাকরি করতে পারি। এই মোটামুটি টেক্সটাইলের ক্ষেত্রে চাকরি বাকরির ক্ষেত্রে এইগুলো। যদি টেক্সটাইল ব্যতীতেও আমরা যদি গভর্নমেন্ট জবের ক্ষেত্রে বলি তাহলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অপারেশনে 9ম গ্রেডের চাকরি আছে, সেখানে পদ আছে সহকারী প্রকৌশলী, টেক্সটাইল অফিসার ইত্যাদি পদগুলোতে সে যেতে পারবে। তারপরে যদি আমরা বলি বাংলাদেশ টেক্সটাইল ডিরেক্টর বোর্ড টেকনিক্যাল অফিসার পদে 9ম গ্রেড, এটিও একটি, এখানে সে চাকরি করতে পারবে। তারপরে বাংলাদেশের ভিতরে অধিকাংশ মানুষের যে প্রত্যাশা থাকে সেটি হলো স্বপ্নের বিসিএস। একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বিএসসি ডিগ্রি কমপ্লিট করার পরে সে চাইলেই বিসিএস এ মুভ করতে পারবে এবং সকল প্রকারের ব্যাংক জব, নিবন্ধন পরীক্ষা, প্রাইমারি পরীক্ষাগুলোতে অর্থাৎ সরকারি চাকরির যে বেসিক যে জিনিসটা আমরা বুঝি সে সকল চাকরির ক্ষেত্রে সে মুভ করতে পারবে। তাছাড়া আমাদের অনেকেরই ইচ্ছা থাকে, বাবা মার ইচ্ছা থাকে যে আমার ছেলে কিংবা মেয়ে যখন ক্লাস 10 কিংবা ক্লাস 10 এর দিকে পড়ি তখন আমাদের অনেক ইচ্ছা থাকে যে আমরা পুলিশ কিংবা যে বাহিনীর অর্থাৎ ডিফেন্সে যাওয়ার একটা প্রবণতা থাকে। তবে কেউ যদি হতাশ হওয়ার কিছু নাই, যদি টেক্সটাইল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হয়ে থাকে তবে সে বাংলাদেশ আর্মি, বিজিবি, পুলিশের টেক্সটাইল ইউনিট অর্থাৎ টেকনিক্যাল অফিসার, এটা একটা 9ম গ্রেডের পদ, এখানে সে অ্যাটেন্ড করতে পারবে। মোটামুটি বাংলাদেশের ক্ষেত্রে টেক্সটাইল এবং সরকারি চাকরিগুলোর ক্ষেত্রে স্কোপ মোটামুটি এই। শুধুমাত্র এগুলো না, আমি জাস্ট কয়েকটা ধারণা আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা বিষয়টা উপলব্ধি করতে পারেন। শুধু তাই না, এখন যদি একজন স্টুডেন্ট চাই যে আমি টেক্সটাইলেও থাকবো না, আমি সরকারি চাকরিতেও থাকবো না, আমি বাইরের দেশে মুভ করতে চাই, তাহলে তার জন্য বিশাল একটা সুযোগের ব্যবস্থা টেক্সটাইল সেক্টর থেকে আছে।
সেটি হচ্ছে আমাদের কয়েকটি দেশের কথা যদি বলতে চাই বৃহৎ পরিসরে, যেমন জার্মানিতে আমরা যদি চিন্তা করি, সেখানে সাস্টেনেবল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টের পড়ার সুযোগ আছে, এবং এখানে আপনারা জানলে অধিকাংশ অবাক হবেন, এখানে টিউশন ফি খুবই কম এখন, এবং একেবারে বলতে গেলে নাই। কয়েকটা ইউনিভার্সিটি আছে জার্মানিতে যেখানে টিউশন ফি একেবারে নাই। ইউকে আছে আপনার ইউনিভার্সিটি অফ লিড, ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টার, ইউএস এর নর্থার্ন ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি যেগুলোতে একজন চাইলে একটা স্টুডেন্ট মুভ করতে পারে। তবে বিষয় হচ্ছে তাকে সিভি মোটামুটি ভালো রাখতে হবে এবং সফট স্কিল যেগুলো আছে টেক্সটাইল পড়াশোনার পাশাপাশি সেগুলো অর্জন করতে হবে। এই হলো মোটামুটি আলোচনা একজন স্টুডেন্ট টেক্সটাইলে পড়ার পরবর্তী জীবনে, অর্থাৎ চাকরি জীবনে। সবার প্রত্যাশা থাকে একটি চাকরি জীবনে কি করবে, কোন সেক্টরে যাবে, মোটামুটি এইগুলো মোটামুটি ফোকাস করলে এবং এই সেশনটা শুনলে সে মোটামুটি ওভারঅল আইডিয়া পাবে। আরেকটা কথা বলতে চাই যে লাইফে আপস ডাউন এটা থাকবে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নাই। যেটা আমাদের রিফাত বলে গেল, বিষয়টা আমিও একটা গুরুত্ব প্রকাশ করছি বিষয়টির সাথে, যে আপস ডাউন থাকবে। তাই বলে যে এখানে পড়বো না, আমার টার্গেট ছিল ঢাকা ইউনিভার্সিটি কিংবা বুয়েট, এখানে পড়বো না, এখানে পড়ে কি হবে, এরকম মন মানসিকতা নিয়ে আসার কোনো দরকার নেই। কারণ সব জায়গায় থেকেই সবকিছু করা সম্ভব, মানুষ চাইলেই সবকিছু পারে, মানুষের জন্যই সবকিছু। সুতরাং আমরা যারা পরীক্ষার্থী আছি তারা সকলেই চেষ্টা করব, কোথাও হয় নাই তাই কি হয়েছে, এখানে চেষ্টা করি, এখান থেকে দেখি হয় কিনা, এখান থেকে শুরু করি নতুন করে, সমস্যা তো নয়, এখান থেকে শুরু করার চেষ্টা করতে হবে। এবং সামনের যে দিনগুলো আছে সেখানে সকল শিক্ষার্থীদের তাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে এখানে অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করতে হবে, এবং সকলের জন্য আমরা শুভকামনা করছি যাতে তারা আমাদের টেক্সটাইল কলেজগুলোতে অ্যাডমিশন ভর্তির সুযোগ পায়, এবং যারা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হবে তাদের জন্য সকলকে আরো একবার অগ্রিম অভিনন্দন। ধন্যবাদ। শ্রাবণ। থ্যাংক ইউ রনি। সো আমরা এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে শুনছিলাম ওভারঅল যে আমাদের টেক্সটাইলের একটা ভাস্ট এরিয়া, জব সেক্টর বলি বা ক্যারিয়ার ডেভেলপমেন্ট বলি বা ক্যারিয়ার অপরচুনিটি বলি, কতগুলো জায়গায় একটা বিস্তরভাবে ছড়িয়ে আছে। সো যারা এই সেক্টরগুলোতে আসবে তাদের জন্য একটা বিশাল অপরচুনিটি গ্র্যাব করে আমরা শুনলাম রনির কাছ থেকে। সো এই জায়গায় আমি আরেকটা জিনিস অ্যাড করবো। সো অনেকে আমাদের রিসেন্টলি কোশ্চেন করছে বা সামথিং, যে আমরা টেক্সটাইল যদি পড়ি তাহলে আমরা গভর্নমেন্ট গুলোতে বা কলেজ বা বুটেক্সে অথবা সেই সাথে আমরা প্রাইভেট ইউনিভার্সিটি আমরা কোনগুলোকে আগায় রাখবো বা ক্যারিয়ারের জন্য আমরা এটা কিভাবে চুজ করবো, তো এই ক্ষেত্রে তুমি যদি কিছু বলতে চাও। এটা তো একটা স্টুডেন্টের প্যাশনের উপরে ডিপেন্ড করে। কেউ যদি চাই যে আমি টেক্সটাইলে মুভ থাকবো না, কারণ অনেকে দেখবে যে টেক্সটাইলে হলো আপনার তোমার কর্মঘন্টা একটু বেশি, যে মনে করে যে আমার পরিশ্রম করার মেন্টালিটি তো নাই, আমি এখন কি করতে পারি, সেক্ষেত্রে তার গভর্নমেন্ট জবে মুভ করা উচিত হবে। কেউ যদি চাই যে না আমরা যে বলি যে বহুল কাঙ্ক্ষিত আমাদের 7 ডিজিট, আমরা 7 ডিজিট কামাতে চাই, তাহলে তার জন্য বেটার হবে টেক্সটাইলেই থাকা। ঠিক আছে, এটা মূলত একজন স্টুডেন্টের প্যাশনের উপর নির্ভর করে যে সে কি চাচ্ছে, সে গভর্নমেন্ট জবে মুভ করতে চাচ্ছে নাকি সে টেক্সটাইলে থাকতে পারছে, এটা মূলত তার উপরেই নির্ভর করবে। তবে যেহেতু টেক্সটাইল ব্যাকগ্রাউন্ড, এবং টেক্সটাইল তো বাংলাদেশের একটি সমৃদ্ধশালী পরিসর, সেটা আমি প্রথমেই বললাম যে বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স আছে টেক্সটাইল থেকে, সে টেক্সটাইলে থাকায় তার জন্য বেটার হবে, এবং টেক্সটাইলে কাজের স্কোপ দিন দিন প্রতিনিয়ত বাড়তেই থাকবে, সুতরাং টেক্সটাইলে তার জন্য বেটার হবে। আমি টেক্সটাইলে রেফার করবো। থ্যাংক ইউ রনি। সো আমরা শুনলাম ওভার একটা ডিসকাশন। এখানে আমি যে জিনিসটা আরেকটু অ্যাড করতে চাচ্ছিলাম, যে আমরা যদি টেক্সটাইলটাকে চুজ করি সেটা প্রাইভেট ইউনিভার্সিটি টেক্সটাইল চুজ করব নাকি আমরা এই গভর্নমেন্ট বা অ্যাফিলিয়েট কলেজ বা বুটেক্সে বলে এগুলোতে থেকে যাব। সো সেই জায়গায় আমরা কি কি বলতে পারি। অনেকেই চিন্তা করে যে না, টেক্সটাইল থেকে আমি ভালো একটা অ্যালামনাই বা ভালো একটা রোড ম্যাপের জন্য আমি প্রাইভেটের দিকে আগাই। সো এই জায়গায় তুমি কি বলবো, ইনস্টিটিউশনাল চুজিং বলবো নাকি অ্যাকচুয়ালি যে সাবজেক্ট বা ফোকাস বা ভালো ডিপার্টমেন্ট বা নিজের যেটা পছন্দ সেটাকে চুজ করবো? না, অবশ্যই নিজের যেটা পছন্দ সেইটারে প্রায়োরিটি আগে দেওয়া উচিত, কারণ দেখা যাচ্ছে যে দিন যদি আমি নিজের পছন্দটারে আগে না রাখি তাহলে দেখা যাবে যে কাজের আগ্রহ যেটা সেটা কমে যাচ্ছে। আমি বলবো যে প্রাইভেট ইউনিভার্সিটি যদি একটা স্টুডেন্ট পড়ে তাহলে ওভারঅল যেটা খরচ, সেই খরচের দিকে যদি কেউ চিন্তা করে তাহলে আমার ক্ষেত্রে বলা ভালো হবে যে এই যে টেক্সটাইল কলেজগুলোতে এইগুলোতে অ্যাডমিশন টেস্ট নেওয়া। আর আমি কোনো প্রতিষ্ঠানকে ছোট করছি না, এরকম না যে প্রাইভেটে পড়লে ভালো করবে না, আমাদের টেক্সটাইল কলেজগুলোতে পড়লে ভালো করবে, এরকম না। বিষয়টা হচ্ছে সব পজিশন থেকেও ভালো করা যায়, প্রাইভেট সেক্টর থেকেও কিন্তু অনেক স্টুডেন্ট ভালো করছে। তবে ওভারঅল খরচ এবং পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলিয়ে যদি কেউ চিন্তা করে তাহলে টেক্সটাইল কলেজে অ্যাডমিশন টেস্ট নেওয়া তার জন্য বেটার হবে আমার মনে হয়। শিওর। সো এগেইন ওয়েলকাম ইন টেক্সটাইল, আমাদের টেক্সটাইল কলেজে এবং টেক্সটাইলের আঙিনায়, টেক্সটাইলের বড় সেক্টরে। সো রনি, আবারও তোমার কাছে আসবো। সো ওভারঅল ভালো ডিসকাশন জন্য আবারও ধন্যবাদ।
এবার আমরা সেশনের সামনের দিকে মুভ করি। আমরা চলে যাব আমাদের নাজমুল হাসান ভাইয়ের কাছে। ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? ভাই, আনমিউট করলে একটু ভালো হতো। জি, আমি শুনতে পাচ্ছি। আমাকে কি শোনা যাচ্ছে? জি 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 ভাই, শোনা যাচ্ছে। সো আমরা আমাদের এই প্রোগ্রামের মোটামুটি একটা লাইন আপে চলে এসেছি। আমাদের আজকে সম্মানিত অতিথি গেস্টের মধ্যে আমাদের সাথে আছে নাজমুল হাসান ভাইয়া, জিটেক ফার্স্ট ব্যাচ লেভেল 3 টার্ম 2 থেকে। তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো ভাইয়ের একাডেমিক যে জার্নি বা একাডেমিক যে পড়াশোনার হ্যাসেল, বা ভাই অলরেডি 3টা বছর অলরেডি পার করছে, একটা টেক্সটাইলের শেষ পর্যায়ে বলা চলে মোটামুটি। তো ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো যে তার পর একাডেমিক লাইফের এক্সপিরিয়েন্স, একাডেমিক পুরো জার্নিটা এতদূর পর্যন্ত কিভাবে এসেছে, কি কি ধরনের ডিফিকাল্টিস ফেস করতে হয়েছে, এবং এই জায়গায় পড়া অনেকে চিন্তা করে না টেক্সটাইল যদিও একটা ভালো ক্যারিয়ার থাকে, কিন্তু এই পড়ার জার্নিটাতে কি পরিমাণ একটা স্ট্রাগল করতে হয়, সেই বিষয়ে আমরা একটা রিয়েল এক্সপিরিয়েন্স শুনবো আমাদের নাজমুল হাসান ভাইয়ের কাছ থেকে। তো আমরা চলে যাচ্ছি নাজমুল হাসান ভাইয়ের কাছে। তো ভাইয়া, ইউ ক্যান ফ্লোর। ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সঞ্চালক শ্রাবণ একটা ব্যতিক্রম ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমি ব্যতিক্রম ধর্মী এর জন্য বলছি যে আমি আমার লাইফে 3 বছরের জার্নিতে কখনো এই ধরনের অনুষ্ঠানে আমি দেখিও না, আর অংশগ্রহণের সুযোগ হয় না। সেজন্য আমি সৌভাগ্যবান মনে করতেছি যে ভর্তি পরীক্ষার্থীদের সামনে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। এবং আমি সংক্ষেপে চেষ্টা করতেছি আমার পরিচয় দেওয়ার জন্য। আমি নাজমুল হাসান, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ ফার্স্ট ব্যাচ, আর আমার ডিপার্টমেন্ট হলো প্রসেস ইঞ্জিনিয়ারিং। তো আমার যে বক্তাগণ কথা বলেছেন তারা ম্যাক্সিমামই অ্যাডমিশনের প্রসিজার সম্পর্কে কথা বলেছেন এবং অ্যাডমিশন পরবর্তী কিছু বিষয় খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি একটু এই আলোচনার মধ্যে একটু ব্যতিক্রম ধর্মী কিছু কথা বলার চেষ্টা করবো, যেহেতু অলরেডি পূর্ববর্তী বক্তাগণ এই বিষয়ে সুন্দর উপস্থাপন করেছেন। তো আসলে অ্যাডমিশন পরবর্তী যে প্রসেস, আমি এজন্য এই বিষয়ে কথা বলতেছি যে অ্যাডমিশন যেমন একটা স্টুডেন্টের জন্য চ্যালেঞ্জিং, তার থেকে বেশি চ্যালেঞ্জিং যখন একটা স্টুডেন্ট অ্যাডমিশনে সিলেক্ট হয়, সে ভর্তি হবে কি হবে না, এই ধরনের একটা টেন্ডেন্সি তার ভিতরে চলে আসে। কারণ টেক্সটাইল নিয়ে বাংলাদেশের হাতে গোনা 10 থেকে 12% মানুষের ভিতরে, আমি যদি পার্সেন্টেজটা এত বোর্ড বলার কারণ হচ্ছে বাংলাদেশে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষ এই টেক্সটাইল সম্পর্কে একটা ভ্রান্ত ধারণা। আমি যখন ভর্তি পরীক্ষা দিই তখন আমি দেখি যে আমার আশেপাশে মানুষজন আমার এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে না, যে আমি টেক্সটাইলে চান্স পেয়েছি, এটা আমার জন্য হয়তো অনেক বড় পাওয়ার। একটা অ্যাডমিশন ক্যান্ডিডেট জানে যে অ্যাডমিশনের জার্নিটা তার জন্য কতটা কঠিন। তো এই জায়গা থেকে যখন একটা ক্যান্ডিডেট অ্যাডমিশনের মাধ্যমে চান্স পায়, যার বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় যে সে ভর্তি হবে কিনা। কারণ ভর্তি হওয়াটা নিয়ে তার ভিতরে একটা দোয়াশ তৈরি হয়। এই দোয়াশটা তৈরি হয় আমাদের পারিপার্শ্বিক কারণ। এই জন্য আমি যে ভর্তি পরীক্ষার্থী যারা আছে তাদের বলতে যে ভর্তি জার্নিটা হয়তো বা আপনাদের প্রিপারেশন ভালো হলে ইনশাল্লাহ আপনাদের জার্নিটা সহজ হবে, কিন্তু এই জার্নিটাকে আরো সহজ করার জন্য, আপনার ডিসিশন মেকিং ক্যাপাবিলিটিকে আরো সক্ষম করার জন্য আমি চেষ্টা করব। তো প্রথমে বলতে চাই যে বিষয় হচ্ছে যে ভর্তি করে যে আমরা যেহেতু সবাই মোটামুটি বাংলা মিডিয়াম থেকে পড়ে আসি, তো সেক্ষেত্রে একটা বাংলা মিডিয়ামে পড়া শিক্ষার্থী, যেহেতু আমাদের বেস ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করানো হয় এখানে, তো সেই মিডিয়ামটা আমাদের জন্য সুইটেবল কিনা, আমার সাথে স্যুট করে কিনা। আমি একটা কথা বলবো যে এখানে ম্যাক্সিমাম আমি বলবো যে 100% স্টুডেন্ট বাংলা মিডিয়াম থেকে আসে। তো বাংলা মিডিয়াম আসা একটা স্টুডেন্ট যখন প্রথম ইংলিশ মিডিয়ামে ইঞ্জিনিয়ারিং করতে চায়, তার জন্য এটা একটু চ্যালেঞ্জিং হয়। তো বিষয়টা এরকম না যে সেটা সে ওভারকাম করতে পারে না, কার বেশি সময় লাগে, কার একটু কম সময় লাগে। তো যাদের ইংলিশের বেসিক স্কিলটা ভালো, অর্থাৎ ফ্রি লিখতে পারে, তাদের জন্য আসলে এটা কোনো বিষয় না। দেখা যাচ্ছে ফার্স্ট ইয়ারটা আমাদের চলে হচ্ছে ফান্ডামেন্টাল সাবজেক্টের উপর, অর্থাৎ ইন্টারমিডিয়েটে আমরা যে সাবজেক্টগুলো পড়াশোনা করে আসি সেই পড়াশোনার বেসিসেই, অর্থাৎ মিডিয়ামটা শুধু চেঞ্জ হয়, বাকি থিওরিগুলো সবকিছুই আগের মতোই। পার্শিয়ালি কিছু টেকনিক্যাল সাবজেক্ট থাকে, তা ওগুলোকে আমি টেকনিক্যাল বলতেছি না, এই জন্য এটা জাস্ট ফর আপনার ওই নলেজটাকে রিচ করার জন্য এই সাবজেক্টগুলো আপনার একাডেমিকে যুক্ত করা হয়। এরপরে ডে বাই ডে যখন আপনার এই ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল বা ইংলিশের যে টেকনোলজিক্যাল যে টার্মগুলো, সেগুলো যখন আপনি রিচ করতে পারবেন, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে সেকেন্ড ইয়ারে ওঠার পরে আপনার ভিতরে কিন্তু যে ভীতিটা শুরুতে ছিল সেই ভীতিটা কিন্তু থাকবে না। কারণ হচ্ছে আপনি কিন্তু ওইটার সাথে আস্তে আস্তে
ইউজ টু হয়ে যাচ্ছেন। তো এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে একটা স্টুডেন্ট যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার কমপ্লিট করে, থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ার তার জন্য একটা ফুল ফ্রি ওয়ে তৈরি হয়। কেননা যে একটা স্টুডেন্ট যখন পড়াশোনা করে অবশ্যই তার কনসেন্ট্রেশন পড়াশোনার ভিতরে যদি থাকে, আমি মনে করি তার জন্য এই ইঞ্জিনিয়ারিং জার্নিটা আমি মনে করি কিছুই না। এখন একাডেমিক পড়ার বিষয়ে যদি একটু বলতে চাই, সেটা হলো যে আমাদের এই ক্যাম্পাসগুলোতে দেখা যাচ্ছে যে আমাদের যে টিচার যারা আছেন এরা ম্যাক্সিমাম হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে 2 থেকে 3 বছর বা ততোধিক জব এক্সপিরিয়েন্স থাকে। তো এনারা জব এক্সপিরিয়েন্স থাকার সুবাদে একাডেমিক পড়ার পাশাপাশি এদের কিন্তু ইন্ডাস্ট্রির একটা নলেজ সেটা কিন্তু তাদের ভিতরে থাকে। তো যখন ওনারা ক্লাসে পড়ান তখন ইন্ডাস্ট্রিতে যে নলেজটা ওনারা গ্যাদার করছেন প্লাস একাডেমিক যে পড়া, সেটা যখন কম্বাইনলি একজন স্টুডেন্টকে পড়ানো হয় তখন আসলে সেখানে তার না বোঝার মতো কিছু থাকে না। আর একাডেমিক পড়াটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমি মনে করি, কারণ যখন হচ্ছে আপনি একাডেমিকের গন্ডি পার করে যখন আপনি জবের জন্য ট্রাই করবেন, তখন আপনার এই রেজাল্ট, আপনার যে 4 বছরের যে পরীক্ষার যে একটা রেজাল্ট, সেটা আপনার কিছুটা হলেও অন্যদের থেকে আপনাকে আলাদা করবে। যখন একটা কোম্পানি হচ্ছে আপনার 10 জন এমপ্লয়ি নেবে, তখন প্রাথমিকভাবে কিন্তু আপনাকে সে চিনে না। আপনি যখন একটা সিভি ড্রপ করবেন, আপনার সিভির মধ্যে কিন্তু লেখা থাকবে আপনার নাম, আপনার প্রতিষ্ঠান, আপনার সিজিপিএ, তো আর আপনার স্কিল গুলা। তো সর্বপ্রথম আপনার হচ্ছে স্কিল গুলা এবং আপনার সিজিপিএ এর উপর নজর দিবেন। তো সিজিপিএ দেখার উদ্দেশ্য এটাই যে আপনি আসলে প্রাতিষ্ঠানিক জীবনে আপনি কতটুকু হার্ড ওয়ার্ক করছেন। আপনার সিজিপিএ ভালো মানে আপনি একটা হার্ড ওয়ার্কিং পারসন, আপনার সিজিপিএ খারাপ মানে আপনি হচ্ছে হার্ড ওয়ার্ক করতে ইচ্ছুক না। এটা হচ্ছে তাদের সাইকোলজি। আপনি যদি প্রাতিষ্ঠানিক শিক্ষা জীবনে 4 বছরে আপনার সিজিপিএ ভালো করতে না পারেন, তাহলে তারা একটা ধারণা করে নেয় যে আপনি প্রাতিষ্ঠানিক জীবনে আপনি কোনো হার্ড ওয়ার্ক করেননি। তার মানে আপনি ইন্ডাস্ট্রিতে আসলে আপনি তাদেরকে সেই পরিমাণ আউটপুট দিতে পারবেন না যে পরিমাণ আউটপুট আপনার তার কাছ থেকে আশা করতেছে। এই জন্য একজন স্টুডেন্টের আসলে একাডেমিক পড়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি যদি আরেকটা কথা বলতে চাই এই বিষয়ে, সেটা হলো যে টেক্সটাইলে ভর্তি হওয়ার পর প্রথমের দিকে একটু ফ্রাস্ট্রেশন কাজ করে যে আমি কলেজে পড়তেছি, আমার আশেপাশের বন্ধুরা ভার্সিটিতে পড়তেছে। তা আমি একটা কথা বলবো যে আপনি যে বিষয়ে পড়াশোনা করতেছেন সেই বিষয়টা নিয়ে দেখবেন যে আপনার চারপাশে অনেক মানুষ কথা বলতেছে যে আমি টেক্সটাইলে পড়তেছি, আপনি যে পড়তেছেন আপনার আসলে ক্যারিয়ারটা কি। কিন্তু আপনি যখন একটা ইউনিভার্সিটিতে আপনি বাংলা, এরপরে হচ্ছে ইংলিশে পড়াশোনা করলেন, ম্যাথমেটিক্সে পড়াশোনা করলেন, ফিজিক্সে পড়াশোনা করলেন, আপনার বন্ধু বা আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু আপনাকে কখনোই বলবে না যে আপনার এই পড়াশোনা শেষ আর আসলে ক্যারিয়ারটা কোন দিকে যাবে। এই কোশ্চেনটা তখনই হবে যখন আপনি টেক্সটাইলে আসবেন। তা আমি এই কোশ্চেনটার একটু আনসারটা ক্লিয়ারিফাই করতে চাই। সেটা হলো যে বাংলা, ইংলিশ, পদার্থবিজ্ঞান বা যে কোনো সাবজেক্ট বলি না কেন, পিওর সাবজেক্ট বলি না কেন, আপনি যখন গ্রাজুয়েশন কমপ্লিট করবেন তখন এই জব মার্কেটে আপনার যে প্রসিজার, আর আমি টেক্সটাইলে গ্রাজুয়েশন কমপ্লিট করতেছি, আমার জন্য জব পাওয়ার প্রসিজারটা একই। তো ওদের থেকে আমাদেরকে আমি একটু এগিয়ে রাখবো এই জন্য যে আমি যদি গভর্নমেন্ট জব করতে চাই, অবশ্যই আমাকে গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিতে হবে। একজন ইউনিভার্সিটি পড়ুয়া, পিওর সাবজেক্ট পড়ুয়া আমার বন্ধু যে প্রিপারেশন নিচ্ছে, আমাকে সেম প্রিপারেশন নিতে হবে। তো তারপরে কেন আমি ওদের থেকে একটু আগায় রাখবো, দেখেন জব মার্কেটে বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে বেকার ছেলে পেলে ঘুরতেছে। তা আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড চেক করবেন দেখবেন যে ম্যাক্সিমাম স্টুডেন্ট হচ্ছে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির পিওর সাবজেক্ট পড়ুয়া। তো আপনি যদি গভর্নমেন্ট সার্ভিসে আসতে চান, আপনার জন্য যে স্ট্রাগল আমার ইউনিভার্সিটি পড়া বন্ধুর জন্য সেম পরিমাণে স্ট্রাগল করতে হবে। তার থেকে আমি একটু বেশি বেনিফিটেড এর জন্য যে আমি আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার সাথে সাথে আমি কোন একটা রিপোর্টেড ইন্ডাস্ট্রিতে আমি হচ্ছে এই বেকারত্ব নামক যে অভিশাপ সেই জিনিসটা দূর করতে পারবো। এটা দূর করার জন্য অবশ্যই আমি মনে করি যে টেক্সটাইল পড়ার শিক্ষার্থীদের মধ্যে যে ভীতি, যে ভয়, সেটা আসলে তখনই দূর হবে যখন আপনি মার্কেটে আসবেন, জব মার্কেটে আসবেন। আর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি যে মেসেজটা পাচ্ছেন সেটা হলো যে আপনি যে ভীতিটা আপনি অ্যাডমিশনের আগে বা পরে পাচ্ছেন বা পাবেন, সেই ভীতিটাকে আমি বলবো যে আজকের অনুষ্ঠানের মাধ্যমে যারা দেখছেন, আমি মনে করি যে একজন টেক্সটাইল পড়া স্টুডেন্টের জন্য সবচেয়ে সুপার চ্যালেঞ্জিং যেটা হলো সেটা হচ্ছে যে এই প্রথম বছরটা আপনি যে মানসিকতা বা ফ্রাস্ট্রেশনের মধ্যে থাকবেন, সেই ফ্রাস্ট্রেশন দূর করতে পারবেন যদি আজকের এই আলোচনা আপনি মনোযোগ দিয়ে শুনেন। আমি এটা কেন বলতেছি যে আমি যেহেতু কিছুদিন পরে ফাইনাল ইয়ারে উঠবো, তো মোটামুটি একাডেমিক পড়ার পাশাপাশি আমার ইন্ডাস্ট্রিয়াল নলেজ মোটামুটি গ্যাদার করা হয়েছে। তো
তো ইন্ডাস্ট্রিতে আসলে যদি আপনি না যান তাহলে আপনি কিন্তু বুঝতে পারবেন না আসলে ইন্ডাস্ট্রিতে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের কি পরিমাণ সম্মান, কি পরিমাণ রেসপেক্ট, তাদের গ্রোথটা কেমন। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের ছেলে পেলে আছি তাদের একটা স্বপ্ন থাকে যে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে আমরা পরিবারে হাল ধরবো। যে পরিবারে হাল ধরা মানসিকতা যাদের মধ্যে আছে আমি তাদের বলবো যে ইউ আর ওয়েলকাম, আপনি টেক্সটাইল আসতে পারেন নিঃসন্দেহে। টেক্সটাইলে পড়াশোনা করলে আপনি যেমন এই বেকারত্ব নামক অভিশাপ থেকে মুক্তি পাবেন, তেমনি আপনি আপনার প্যাশনটা কি আপনি যেদিকে খুশি সেদিকে মুভ করতে পারবেন। সরকারি বেসরকারি অনেক জব ফিল্ড আছে। আসলে এই জব ফিল্ড নিয়ে আমি কথা বলতে চাই না, শুধু এতটুকু বলতে চাই যে একাডেমিক পড়ার পাশাপাশি যদি আপনি কিছু স্কিল অর্জন করতে পারেন তাহলে আপনার এই জার্নিটা এমন হবে, আপনার এই ডেস্টিনেশনটা কোথায় যাবে আপনি এটা কল্পনা করতে পারবেন না। আর একাডেমিক পড়ার পাশাপাশি আমি স্কিলগুলোর কথার জন্য বললাম যে আপনি যখন আপনার সিভিতে স্কিলগুলো অ্যাড করতে পারবেন তখন আপনার কিন্তু স্কিলগুলোকে আপনাকে অবশ্যই তারা রিচ করবে। আর টেক্সটাইল পড়া শিক্ষার্থীর জন্য আরেকটা বিশেষ সুযোগ, যেটা রনি অলরেডি বলেছেন, যে সরকারি বেসরকারি চাকরি সহ উচ্চশিক্ষার একটা সুযোগ। আমরা যারা হচ্ছে আমাদের লাইফস্টাইলটাকে একটু রিচ করতে চাই, বা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কিন্তু আমাদের এই টেক্সটাইল পড়া শিক্ষার্থীর জন্য বিশাল একটা সুযোগ। আপনি কিন্তু হায়ার স্টাডিজের জন্য অনায়াসে আপনি যে প্রসিজারে যাইতে পারবেন সেটা আপনার জন্য একদম ইজি। শুধু কিছু জিনিস ফলো করলে আপনি আপনার এই স্বপ্নটাকে টেক্সটাইলে এসে পূরণ করতে পারেন। উচ্চশিক্ষার সুযোগ, সরকারি বেসরকারি চাকরির সুযোগ, এত কিছু সুযোগ থাকার পরেও কিন্তু দিন শেষে মানুষ এই টেক্সটাইল নিয়ে কথা বলে, এটা খুবই দুঃখজনক। আপনার এই প্রফেশনটাকে আপনি এমন একটা অনন্য উচ্চতা নিয়ে যেতে পারবেন যেটা আপনার বন্ধু বান্ধব যেটা আপনাকে ফার্স্ট ইয়ারের কথা শোনাইছে সেই বন্ধু বান্ধব এক্সট্রা সময় আপনাকে নিয়ে অ্যাপ্রিসিয়েট করবে, আপনার প্রেস করবে। তো এই টেক্সটাইল পড়ো একজন শিক্ষার্থীর ক্যারিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই চ্যালেঞ্জিং। আপনি যখন ইন্ডাস্ট্রিতে আসবেন তখন আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে, যখন আপনি জবে যাবেন তখন চ্যালেঞ্জ নিতে হবে। যারা চ্যালেঞ্জ নিতে ইচ্ছুক তাদেরকে আমি বলবো যে আপনার অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ইনশাল্লাহ যদি আপনাদের অ্যাডমিশন আল্লাহ তাআলা আপনাদেরকে যদি কবুল করে তাহলে অবশ্যই কোন এক সময় আপনাদের সাথে দেখা হবে। এই কথাগুলো তখন আপনারা মিলে নিতে পারবেন যে আসলে আমি সেই কথাগুলো বলতেছি যে কথাগুলো আমি নিজে ফেস করছি। মানুষের মুখে শোনা গল্প শুনে সেটা যদি আমি ইনফ্লুয়েন্স হই তো দেখা যাচ্ছে যে ইন ফিউচারে অবশ্যই যদি আপনার সাথে আমার দেখা হয় আপনি অবশ্যই বলবেন যে ভাইয়ের একটা কথা শুনে আমি প্রভাবিত হয়ে এখানে ভর্তি হয়েছিলাম কিন্তু দিন শেষে আমি কিছুই পেলাম না। তো আরেকটা কথা বলি যে এখানে আমাদের একটা মেয়ে গেস্ট ছিল, সে একটা কথা বলছে যে মেয়েদেরকে মানে টেক্সটাইলে কিরকম প্রায়োরিটি দেওয়া হয় বা মেয়েদের জব অপরচুনিটি কেমন। তো আমি একটা কথা বলবো, যেহেতু আমার ইন্ডাস্ট্রির সাথে একটা লিঙ্ক আপ আছে, আমার বেশ যাওয়া হয়, তো একটা কথা বলতে চাই যে বাংলাদেশের জব এনভায়রনমেন্ট 2009 বা 10 সালের পর থেকে বাংলাদেশের জব এনভায়রনমেন্ট এতটা সফট হয়েছে যেটা অকল্পনীয়। এখন কয়েকটা সেকশন আছে মেয়েদের জন্য, যেমন মার্চেন্ডাইজিং একটা সেকশন, সেটা শুরুতে বলা হয়েছে কর্পোরেট যে জবগুলো এগুলোর জন্য 100% মেয়েরা সুট। আমাদের বাংলাদেশের প্রেক্ষিতে যে বার যেগুলো আসে বাড়ি ক্যান্টিন থেকে তাদের সাথে ডিল করা বা কর্পোরেট যে জব, টেক্সটাইল আসলে কর্পোরেট বলতে আমি মার্চেন্ডাইজিং কে বোঝাচ্ছি, কারণ টেক্সটাইলে কর্পোরেট বলতে আসলে কিছু নাই। এবং বর্তমানে বাংলাদেশের 2000 বলবো না, 1990 সালের পরে প্রিন্টিং নিয়ে কিছু কাজ হয়েছিল, কিন্তু প্রিন্টিংটা কোনো একটা কারণে থমকে যায়। 2000 সালের পরে মোটামুটি এখন প্রায় 18 বছর যাবত প্রিন্টিংটা বাংলাদেশে যে পরিমাণ ডেভেলপ করছে, প্রিন্টিং সেকশনে মেয়েদের জন্য বিশাল আরেকটা সুযোগ। এই যে আমরা মার্চেন্ডাইজিং করি কিন্তু আমরা অনেকে জানি না যে প্রিন্টিং সেক্টরে মেয়েদের কি পরিমাণ ডিমান্ড। তো প্রিন্টিং সেকশন, মার্চেন্ডাইজিং সেকশন সহ গভর্নমেন্ট জব সহ বিশাল একটা সুযোগ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। তো যারা এই প্যাথওয়েতে আসতেছেন তাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যে আপনাদের এই জার্নিটা সুন্দর হোক, ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনারা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখেন এবং আপনাদের স্বপ্ন সফল হোক, আপনার মা বাবার স্বপ্ন সফল হোক, এবং আপনাদের এই অ্যাডমিশনের জার্নিটা সুন্দরভাবে শেষ করে আপনারা বিভিন্ন ক্যাম্পাসে ভর্তি হন, দেশের অর্থনীতিতে ভূমিকা রাখেন এবং দেশের একজন সম্পদ হয়ে দেশ গড়া কারিগর হন। আমি বেশি কথা বলতেছি না, যেহেতু মোটামুটি সব বিষয়ে আলোচনা হয়ে গেছে। তো আমার এই সংক্ষিপ্ত কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আমি ক্ষমা প্রার্থনা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। So thank you ভাইয়া। So it's so much honor for ourselves from his speech. So এত সুন্দর একটা ভালো স্পিচ দেওয়ার জন্য আপনাকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই আবারও এবং ধন্যবাদ জানাচ্ছি। সো মোটামুটি ইন্ডাস্ট্রি রিলেটেড কথাবার্তা, ইন্ডাস্ট্রি রিলেটেড ক্যারিয়ার অ্যান্ড ওভারঅল ডিসকাশন হয়তোবা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। সো যারা আমাদের লাইভটি দেখবে তারা আপনার বক্তব্য দেখি বা আপনার কথাগুলো শুনে হয়তোবা একটু নিজেকে রিয়েলাইজেশন নিয়ে আসতে পারবে যে আমরা আসলে একটা রাইট জায়গায় চুজ করেছি।
সো আপনাকে অনেক থ্যাংক ইউ। এবং যারা ভর্তি পরীক্ষা যারা আমাদের সেশনটি দেখছে বা দেখবে, তারা আমাদের টেক্সটাইলের ক্যারিয়ার অপরচুনিটি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি রিলেটেড নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট সহ যেন একটা লাইফে ভালো ক্যারিয়ার গ্রোথ ডেভেলপমেন্ট হয়, আশা করি তাদের এই লাইফটা তাদের জন্য একটা ভালো ফিডব্যাক দিবে। সো থ্যাংক ইউ ভাই, আমরা আবার আপনার কাছে ফিরে আসবো। সো এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের মানিক শেখ ভাইয়ের কাছে, এয়ার ইঞ্জিন ডিপার্টমেন্ট ফার্স্ট ব্যাচ, গোপালগঞ্জ টেক্সটাইল কলেজ। সো ভাইয়া, আপনাকে ওয়েলকাম আমাদের আজকে সেমিনারে। থ্যাংক ইউ শ্রাবণ। শ্রাবণ, প্রথমে আমাকে একটু ইনশিওর করবা যে আমার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা? জি ভাই, শিওর ভয়েসটা শোনা যাচ্ছে। আমরা আবারও জানিয়ে দিতে চাই যে আমরা মোটামুটি আমাদের প্রোগ্রামের মোটামুটি একটা ফাইনাল ফিডব্যাকের মধ্যে চলে এসেছি লাস্ট মোমেন্টে। তো আমরা ভাইয়ের কাছে শুনবো যে গোপালগঞ্জ টেক্সটাইল কলেজের আমাদের জিওগ্রাফিক্যাল এরিয়া সহ তার পড়াশোনার পারিপার্শ্বিক অবস্থা এবং একটা ভালো এনভায়রনমেন্ট চুজ করার জন্য আমরা এই ক্যাম্পাসটাকে আমাদের চুজ এর কোন জায়গায় রাখতে পারি এবং এখানে আমরা ইন্টারেস্টেড কেনই বা হব, এখানে আমাদের ফ্যাসিলিটি, পড়াশোনার ফ্যাসিলিটি, একাডেমিক ফ্যাসিলিটি সহ সারাউন্ডিংস বিহেভিয়ার, সারাউন্ডিংস এনভায়রনমেন্ট, এই সব কিছু নিয়ে বিস্তারিত আমরা মানিক শেখ ভাইয়ের কাছে শুনবো এবং একটা ভালো ব্রিফিং এবং ওভার একটা ভালো আউটকাম আমরা ভাইয়ের কাছ থেকে আশা করি পাবো। সো মানিক ভাই। ধন্যবাদ শ্রাবণ, আমাকে আজকের সেশনটাতে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের সেশনটা যারা পার্টিসিপেট করেছে টেক অ্যাসপিরিয়েন্ট, এবং এই টেক অ্যাসপিরিয়েন্টের সহযোগিতায় মূলত যারা আপকামিং অ্যাডমিশন ভর্তি পরীক্ষার্থী তাদের হেল্প, মানে আমরা যখন প্রথমত ভর্তি হয়েছিলাম, যখন আমরা অ্যাডমিশন দিয়েছি আজ থেকে 3 বছর আগে, তখন আমরা এই টাইপের আমরা কোনো সেশন পাইনি। আমরা অনেক হাঁটাহাঁটি করছি, কিন্তু অনেক ভাইদের হেল্প চাওয়ার ট্রাই করছি, কিন্তু আমরা এত সহজে যে আমরা ফেসবুকে ক্লিক করলেই যে এত সহজে আমরা পাবো, এবং যে বিস্তারিত ওভারভিউ, কিভাবে পড়াশোনা করতে হয়, ভর্তি পরীক্ষায় কি কি থাকে, প্রশ্ন কেমন কি হয়, এবং ওভারভিউ সম্পর্কে আমরা এত সুন্দরভাবে পাইনি। তো আপকামিং যারা ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য অনেক বড় একটা সুযোগ করে দিয়েছেন টেক এক্সপিরিয়েন্টকে। টেক এক্সপিরিয়েন্টকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছি আমি মানিক শেখ, পড়াশোনা করছি গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ, ইয়ান ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, 3য় বর্ষ। আমি মোটামুটি কথা বলবো যে অনেকের মধ্যেই থাকে যে এটা অনেক জায়গায় ভর্তি পরীক্ষা দেয়, তারা ফেইলার হয়, বারবার ফেইলার হয়। আলটিমেটলি আমাদের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে কলেজগুলো আছে সেই কলেজগুলোর পরীক্ষাটা হয় শেষের দিকে। তো অনেকে থাকে যে এত জায়গায় তো হয় নাই, ভর্তি পরীক্ষায় এত জায়গায় চান্স পাইনি, আলটিমেটলি এখানেও হয়তো হবে না। আবার অনেকে দেখে যে এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং গুলোর পরিবেশটা কেমন হবে, এটা তো কলেজ, এটার পরিবেশটা হয়তো ভার্সিটি ক্যাটাগরি হবে না, এটার পড়াশোনার মান অতটা হবে না, এবং এটার যে সুযোগ সুবিধা এখানে হল পাবো কিনা, এখানকার টিচার গুলা ঠিকভাবে আমাদের ট্রিট করবে কিনা, এখানে ল্যাব ফ্যাসিলিটি ঠিকভাবে আছে কিনা, এই সবগুলো নিয়ে তারা হেজিটেশনে ভুগতে থাকে। আমি মোটামুটি যতটুকু জানি এবং আমার 3 বছরের পড়াশোনার অভিজ্ঞতা থেকে আমি আমার অ্যাডমিশনের জার্নি থেকে শুরু করে আমার পড়াশোনা 3 বছরের অভিজ্ঞতা আমি শেয়ার করবো, ইনশাল্লাহ শেয়ার করার চেষ্টা করবো। প্রথমেই আসি অ্যাডমিশনের কথাবার্তা। আমার ইসমাইল হাসান প্রথমে অ্যাডমিশন প্রিপারেশন নিয়ে কথাবার্তা বলেছেন, এবং অ্যাডমিশন প্রিপারেশনে সুন্দর একটা গোছালো কথাবার্তা বলেছেন। এবং অ্যাডমিশন প্রিপারেশন মোটামুটি যারা আপকামিং যে ভর্তি পরীক্ষার্থী যারা পরীক্ষা দিবে, তারা আশা করি যে ভর্তি পরীক্ষা কেমন হয় তারা দিতে দিতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছে। এবং এবং ইসমাইল যেভাবে গোছানো কথাবার্তা বলছে, সে বলছে যে প্রিভিয়াস ইয়ার গুলা দেখতে হবে, ওখান থেকে রিপিটেশন হয়, এবং এটা হ্যাঁ অবশ্যই রিপিটেশন হয়। এবং টেক্সটাইলের প্রত্যেকটা ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, যেখানে বলে অ্যাডমিশনের প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা আলাদা তাদের প্যাটার্নটা ফলো করে। ঠিক সেম ভাবে আমাদের যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে তারাও সেম প্যাটার্ন গুলো ফলো করে। তাদের যে কোশ্চেন গুলো আছে, যেমন টাইপের কোশ্চেন পছন্দ করে সেই টাইপের কোশ্চেন বারবারই ওই টাইপের কোশ্চেন গুলো করতে থাকে। তো সবাইকে অনুরোধ করব যারা টেক্সটাইলের ভর্তি পরীক্ষার্থী আছে তাদেরকে এই প্রিভিয়াস যে কোশ্চেন ব্যাংকটা আছে এই কোশ্চেনটাকে একটু সুন্দরভাবে দেখার জন্য, এবং ওইগুলো ফলো আপ করার জন্য, এবং টেক্সটাইল এই ভর্তি পরীক্ষাটা একটু কেয়ারফুলি নেওয়ার জন্য। কারণ দেখা যায় কি অনেক সময় থাকে যে এটা একটু কলেজ ভর্তি পরীক্ষা হয়তো হবে না, তো ভালো রকমেরই কম্পিটিশন হবে। এবং দেখা যাবে কি মার্ক, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক থাকে জেনারেলি অন্য অন্য ইউনিভার্সিটিগুলোর ভর্তি পরীক্ষা আছে সেখানে অ্যাজ ইউজুয়াল মার্ক থাকে
1 মার্ক করে, কিন্তু আমাদের যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের যে ভর্তি পরীক্ষাটা হয় সেখানে কোশ্চেনের মার্ক থাকে 2 মার্ক এবং একটা ভুল উত্তরের জন্য দেখা যায় 0.5 কাটা যায়। তো আমার একটা সাজেশন থাকবে যে তোমরা অবশ্যই কেয়ারফুলি সেই কোশ্চেনটা দাগাবা এবং হচ্ছে এবং ট্রিকি কোশ্চেন যেহেতু হয় এবং একটু দেখবা যে কারণ প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2 মার্ক করে এবং 2 মার্ক করে এবং অন্যান্য ইউনিভার্সিটির মতোই টেক্সটাইলেও ওই 60 থেকে 65% মার্কেই ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এবং টেক্সটাইলে আমরা কেন ভর্তি হব সেই কোশ্চেন গুলা যদি সেই টেক্সটাইলে কেন ভর্তি হব, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেন পড়াশোনা করব, অন্য ইউনিভার্সিটিতে যদি চান্স না পাই কিংবা আমরা টেক্সটাইলে কেন প্যাশন করব, টেক্সটাইলে অনেকে ধারণাই থাকে না যে টেক্সটাইল, কারণ আমাদের বাংলাদেশে ততটুকুই টেক্সটাইল নিয়ে কথাবার্তা হয় না। তা আগে যারা কথা বলছে, রিফাত কথা বলছে, রনি গাজী কথা বলছে, নাজমুল দিদিমণি, তাদের কথার সাথে যদি আমি একটু কোট করি, সেখান থেকেই এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কেন পড়াশোনা করব সেখান থেকে আমাদের এটা কোশ্চেন অ্যান্সারটা আমরা পেয়ে যাব। এখানে রিফাত হুসাইন জিটেক অ্যাডমিশন এক্সামে এক্সপিরিয়েন্স নিয়ে কথাবার্তা বলছে। প্রথমে অ্যাডমিশন নিয়ে কথাবার্তা, অনেকের মধ্যে ভুল ধারণা থাকে যে টেক্সটাইলে হয়তো ভর্তি পরীক্ষা দিতে যাব, কোথায় থাকবো কি থাকবো, ভর্তি পরীক্ষার মান হয়তো সেরকম হয় না, কোশ্চেন প্যাটার্ন ঠিক থাকে না হয়তো বা, কিংবা সেভাবে যাচাই হয় না, কিংবা টেক্সটাইলে যারা ভাই আছে, বড় ভাই আছে, তারা হয়তো বা ঠিকভাবে হেল্পফুল করে না। তো এরকম ধারণা যদি থাকে, অবশ্যই সেই ধারণা থেকে যারা আপকামিং ভর্তি পরীক্ষা আছে তাদেরকে অনুরোধ করবো এই ধারণা থেকে বের হয়ে আসার জন্য। কারণ আমি যখন ভর্তি পরীক্ষা দিয়েছি তখন থেকে, ভর্তি পরীক্ষার পরে যখন আমি এই ক্যাম্পাসে এসেছি, আমি 3টা ব্যাচের ভর্তি পরীক্ষা দিয়েছি। আমি এই ক্যাম্পাসে, আমার ক্যাম্পাসের ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচের ভর্তি পরীক্ষা দেখেছি, থার্ড ব্যাচ, ফোর্থ ব্যাচের ভর্তি পরীক্ষা দেখেছি। এবং তারা যখন ভর্তি পরীক্ষা দিতে আসছে, ছেলে হোক মেয়ে হোক এবং গার্জিয়ান সহ আমাদের হচ্ছে ক্যাম্পাস গুলাতে, শুধু আমাদের ক্যাম্পাস না, প্রত্যেকটা ক্যাম্পাসে, টেক্সটাইলে প্রত্যেকটা ক্যাম্পাসে গার্জিয়ান সহ একদিন ইভেন এমন আছে 2 থেকে 3 দিন এসে তারা হচ্ছে প্রিপারেশন নিচ্ছে, ক্যাম্পাস এসে স্টে করতেছে, এবং হচ্ছে ছেলে মেয়ে একদম তাদের হচ্ছে অ্যাকোমোডেশন ঠিকভাবে দেওয়া হয়, তাদের যাতে কোনো সমস্যা না হয় এবং সার্বিক সহযোগিতা করা হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অভিভাবকরা ভয় পেয়ে থাকে যে আমার যে মেয়ে কিংবা ছেলেকে আমি ওখানে ভর্তি পরীক্ষা দিতে পাঠাবো কিনা। এমন দেখা যায় যে টেক্সটাইলে দেখায় ভর্তি পরীক্ষাটা একটু দূরে পড়ে গেছে, হয়তো একজনের বাসা রাজশাহীতে, তার ভর্তি পরীক্ষা হয়তো পড়ে গেছে পাবনাতে, হয়তো বা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সিটের দেখা যায় যে ভর্তি পরীক্ষার বিভিন্ন কারণে দেখা যায় একটু দূরে পড়ে গেছে। অনেক সময় যে ওখানে পাঠাইলে আমি কার কাছে থাকতে দেবো, কার কাছে থাকবে, কোনো সমস্যা হবে কিনা। তা আমি এটা 100% ইনশিওর করছি যে আমাদের যারা এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, যারা স্টুডেন্ট আছে, তাদের সাথে যদি কোনোভাবে একটু কন্ট্যাক্ট করেন আগে, ঠিক 1 দিন বা 2 দিন, কিংবা ঠিক আগ মুহূর্তেও যদি কন্ট্যাক্ট করেন, অথবা এসেও যদি কন্ট্যাক্ট করেন যে আমার এরকম ভর্তি পরীক্ষা আছে, আমাকে একটু সহযোগিতা করবে, আমার মনে হয় না একটা সিঙ্গেল স্টুডেন্টও তারা আহ, তারা তারা একটা সিঙ্গেল স্টুডেন্টও তারা যে সহযোগিতা করবে না, তারা 100% সহযোগিতা করবে এবং সহযোগিতা করবে। তাই যারা অ্যাডমিশন দিতে আসবে, তাদের এরকম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশনের ভীতি নিয়ে কোনো রকমের ভীতি পাওয়ার দরকার নেই। এবং এরপরে দিদিমণি এবং হচ্ছে দিদিমণি কিছু কথাবার্তা বলেছেন যে মেয়েদের টেক্সটাইলে পড়াশোনা, মেয়েদের হলের পরিবেশ। এবং আমি হলের পরিবেশ সম্পর্কে যতটুকু বলি, আমি প্রথম যখন আসছি, আমি যেহেতু নতুন ক্যাম্পাসে আমি আমার ক্যাম্পাসের ফার্স্ট ব্যাচ, তো নতুন ক্যাম্পাস হওয়ার ফলে আমি প্রথম ব্যাচ থেকে আমি হলে সিট পাইছি। এবং আমাদের হচ্ছে মেয়েরা যারা আছে, আমাদের ক্যাম্পাসে মেয়েরা 100% অ্যাকোমোডেশন পায় এবং প্রথম বর্ষ থেকে তারা হচ্ছে হলে সিট পাবে। এবং টেক্সটাইলের প্রত্যেকটা ক্যাম্পাসেই আমি যতটুকু জানি যে প্রতিটা ক্যাম্পাসে মেয়েদের জন্য 100% অ্যাকোমোডেশন আছে এবং হলে সিট তারা বরাদ্দ থাকে। এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে প্রথমে এসে হয়তো বা নতুন ক্যাম্পাসগুলো তো অবশ্যই সিট পাবে, দেখা যায় পুরাতন ক্যাম্পাসগুলো আছে, সেই ক্যাম্পাসগুলো 1 থেকে 1.5 বছর কিংবা হাইস্ট 2 বছর পরে তারা হচ্ছে হলে সিট পেয়ে যায়। এবং হলে সিট পায়, এটা নিয়ে দেখা যায় যে অনেক ইউনিভার্সিটি বলেন বা অনেকে থাকে যে পরিবেশ নিয়ে কথাবার্তা বলে, সেক্ষেত্রে তাদের জন্য বলবো এটার জন্য ভীতির কোনো কারণ নেই। পুরাতন ক্যাম্পাস গুলাতেও 1 থেকে 2 বছর পরেই হলগুলোতে সিট পাওয়া যায়। এবং অনেকের মধ্যে কথাবার্তা থাকে যে আমি অন্য সাবজেক্টে চান্স পাইনি, আবার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করব, এই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে আদৌ আমার ফিউচার আছে কিনা, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকের অনেক ধরনের কথাবার্তা থাকে।
যেহেতু টেক্সটাইলে হচ্ছে বাংলাদেশের সিট সংখ্যাও কম, এবং বিশেষায়িত কিছু কলেজগুলোতে সিট আছে এবং প্রাইভেট কিছু ইউনিভার্সিটি আছে, এবং বুটিক্সে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করানো হয়। তো যার ফলে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে, হয়তো বা টেক্সটাইল ইঞ্জিনিয়ারের জব সেক্টরটা থাকে না। তো জব সেক্টর নিয়ে হিউজ ডিসকাশন করেছেন রনি কাজী। তো রনি কাজী যে কথাগুলো বলেছেন সেটার সাথে আমি কিছু টেক্সটাইলে পড়াশোনার সাথে, যেহেতু এটা টেকনিক্যাল সাবজেক্ট, বাংলাদেশে দুইটা সেক্টর থেকে আর্থিক মানে আমাদের যে উন্নয়নটা হয়ে থাকে, বৈদেশিক মুদ্রা আয় হয়ে থাকে, তো ডাবল, আর একটা হচ্ছে রেমিটেন্স, আর একটা হচ্ছে RMG, রেডিমেড গার্মেন্টস। তাহলে এই রেডিমেড গার্মেন্টস থেকে দেখা যায় 80 থেকে 84% আমাদের হচ্ছে বৈদেশিক যে আর্থিক আয়টা সেটা হচ্ছে এসে থাকে। তো আমরা যদি হচ্ছে দেশে দেশে আয় উন্নয়ন করতে চাই এবং দেশে হচ্ছে উন্নয়নে সহযোগিতা করতে চাই, অবশ্যই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করা উচিত। এবং অনেকে থাকে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনার পাশাপাশি, এমন আমি এখানে পড়াশোনা করছি এবং আমাদের যে সিনিয়র বড় ভাই আছে, এবং একটা সিঙ্গেল বড় ভাইকেও আমি শুনিনি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে, কিন্তু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করার পরে সে হচ্ছে কোনো জব পায়নি। দেখা গেছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং যেমন কর্পোরেট জব আছে, যে বের হওয়ার সাথে সাথে তারা কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে কর্পোরেট জবে তারা ঢুকতে পারবে, এবং এই টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে শুধু কর্পোরেট জব নয়, অ্যাজ ওয়েল অন্য যে সাবজেক্ট গুলো, অন্য ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো, এমনিতে প্লেন সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট গুলা যেমন হচ্ছে গভর্নমেন্ট সেক্টর গুলো আছে, এমনিতে আমাদের হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টেও সেই গভর্নমেন্ট সেক্টর গুলাতেও সে চাকরি করতে পারবে। এছাড়াও বিশেষায়িত কিছু সেক্টর আছে গভর্নমেন্টের, সেই বিশেষায়িত সেক্টর গুলাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ার গুলাকে নিয়োগ দেওয়া হয়। এবং হচ্ছে আমি আশা রাখছি, যেহেতু এটা বাংলাদেশের একটা মেজর ডিপার্টমেন্ট এবং মেজর একটা সাবজেক্ট টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, সেই টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কে আশা রাখছি যে খুব শীঘ্রই হয়তোবা আমাদের যে বিসিএস এর টেকনিক্যাল ক্যাডার যেটা রাখে অন্যান্য সাবজেক্ট গুলোতে যেটা আছে, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে খুব শীঘ্রই হয়তোবা আমাদের টেকনিক্যাল ক্যাডার রাখবে, তখন সেক্ষেত্রে আমাদের অনেকের ক্যাডার সার্ভিসের জন্য আরেকটু ইজি হবে আমাদের চাকরির ক্ষেত্রটা। এছাড়াও দেখা গেছে যে বিদেশে পড়াশোনার যে বিষয়টা অনেকের মধ্যে থাকে, যে এই সাবজেক্টের উপরে বিদেশে অনেকে থাকে, হায়ার স্টাডি থাকে এবং বিদেশে পড়াশোনা থাকে, বিদেশে পেশন করার ইচ্ছা থাকে। তো সেক্ষেত্রে অনেক হিউজ সুযোগ, টেক্সটাইলের হিউজ সুযোগ আছে, যেমন বাইরের কান্ট্রিতে সেটেল হয়। এবং আমাদের হচ্ছে অনেক বড় ভাই আছে, অনেক সিনিয়র আছে যারা পড়াশোনা করে বেরিয়েছে স্কলারশিপ নিয়ে, তারা হচ্ছে আমেরিকা, চায়না, জার্মানি, এছাড়াও অনেক কান্ট্রি আছে যে কান্ট্রি গুলোতে তারা হচ্ছে খুবই দক্ষতার সাথে চাকরি করে যাচ্ছেন, এবং খুবই তাদের যে আশাটা ছিল সেই আশাটা পূরণ করতে পারছেন। তাই এই টেক্সটাইলে জব নিয়ে যা অনেকে থাকে, যে টেক্সটাইলে জব নিয়ে সবার প্রথম যে ভর্তি পরীক্ষা যখন দেবে তার আগে অনেকে টেনশন করে যে আমি এখানে যাব, আমার ফিল্ড আছে কিনা, আমি জব পাবো কিনা, আমি এটাতে পড়াশোনা ঠিক হবে কিনা। তা আমি অবশ্যই বলবো যে এটাতে জব সেক্টর নিয়ে কোনো টেনশন নাই। জব সেক্টর এটা মার্শাল্লাহ আছে, এই সেক্টরটাতে জব সেক্টর। এবং আমাদের সর্বশেষে নাজমুল হাসান 3 বছরের স্টাডি নিয়ে কথাবার্তা বলেছেন, এবং চমৎকার কথাবার্তা বলেছেন যে একাডেমিক স্টাডি নিয়ে। একাডেমিক নাজমুল হাসানের সাথে আমি একটা জিনিস কোট করতে চাই, সেটা হচ্ছে অনেকের মধ্যে ভ্রান্ত ধারণা থাকে, সেটা হচ্ছে টেক্সটাইল টেক্সটাইল যে পড়াশোনা সেটা হচ্ছে সেশন জট আছে কিনা। যেহেতু দেখা যায় যে এটা কলেজ অনেকে মনে করে যে হয়তো সেশন জট থাকবে, এটাতে ল্যাব ফ্যাসিলিটি ঠিকভাবে আছে কিনা। তো আমি বলবো যে আমি 3 বছর ধরে পড়াশোনা করতেছি, এবং এই 3 বছরে আমার 3 টু শেষ, শেষ, এবং হচ্ছে এখানে 4 বছরের মধ্যেই 4 বছরের যে কোর্সটা 4 বছরের মধ্যেই আমাদের বিএসসি কোর্সটা শেষ হয়ে যায় ইনশাল্লাহ। এখানে কোনো সেশন জট নয়। এবং হচ্ছে ল্যাব ফ্যাসিলিটিস যে বিষয়টা, আমাদের যেহেতু স্পেশালাইজড কলেজ, এবং স্পেশালাইজড কলেজ হওয়ার ফলে আমাদের হচ্ছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং সেক্টর, অনেক প্রাইভেট ইউনিভার্সিটি আছে যে ইউনিভার্সিটি গুলোকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট আগে একটা হচ্ছে ডিপার্টমেন্ট খোলা হয়, কিন্তু আমাদের এখানে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কে 4টা মেজর সেক্টরে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এন্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। এই 4টা মেজর সেক্টরে ভাগ করেছে। 4টা মেজরকে কিছু মেজর ভাবে তাদেরকে পড়ানো হয়, স্পেশালাইজড বানানো হয়। যারা ইয়ান ইঞ্জিনিয়ারিং পড়ে তারা ইয়ান স্পেশালিস্ট, ফেব্রিক ইঞ্জিনিয়ারিং ফেব্রিক স্পেশালিস্ট, এরকম মেজর ভাবে এবং হচ্ছে ধারণা দেওয়া হয়, মেজর স্টাডি করানো হয়। এবং এখানকার যে ল্যাব ফ্যাসিলিটি আলাদা, ইয়ান যে কটন স্পিনিং ল্যাব, ওয়েটেড ডাইং ল্যাব, এবং সবগুলা ল্যাব ডিফারেন্ট আলাদা। এবং হচ্ছে দেখা যায় কি যে একটা টেক্সটাইল যে ক্যাম্পাস গুলা থাকে সেই ক্যাম্পাস গুলা দেখা যায়
50% এর মতো এরিয়া জুড়ে দেখা যাচ্ছে ল্যাবের এরিয়া গুলা থাকে, ল্যাব রুম গুলা থাকে। তো একজন ভর্তি পরীক্ষার্থী জন্য অবশ্যই বলবো যে ল্যাব ফ্যাসিলিটিস আমাদের টেক্সটাইল কলেজগুলোতে অবশ্যই আমরা 100% পেয়ে থাকি। ল্যাব ফ্যাসিলিটিস নিয়ে আমাদের কোনো সমস্যা নাই এবং ল্যাব ফ্যাসিলিটি আমরা যথেষ্ট পেয়ে থাকি। এবং আরেকটা যে সুবিধা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের টিচারগণ অনেক আন্তরিক এবং টিচার এদিক দিক থেকে কোনো সমস্যা হবে না। এবং টিচারের যে আমরা যখন যেভাবে চেয়েছি, যেভাবে পড়াশোনা চেয়েছি, আমাদের টিচার গুলো সার্বিক সহযোগিতা করেছেন। সার্বিক সহযোগিতা করছেন। এইটা এতক্ষণ যে কথাবার্তা বললাম সেটা হচ্ছে যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে অনেকে দেখা যায় যে ভীতি কাজ করে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পরে আমি কি করবো, এটা দিতে কিছু হবে না। এটা অনেকের সময় দেখা যায় যে এটা নিয়ে অনেকে নেটে ঘাটাঘাটি করে ওইভাবে জানেও না, কিংবা জানলেও ঠিকভাবে পারফেক্টলি ডিসিশন নিতে পারে না যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করে আদৌ কি কিছু করতে পারবো কিনা, কিংবা এটা পরে কি আমার কোনো ফিউচার আছে কিনা। তাহলে আশা করছি আমার যে আগের যে কথাবার্তা আমি এতক্ষণ যা বললাম সেটা নিয়ে পারফেক্টলি কিছুটা ক্ল্যারিফাই করতে পারছি যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়ার সুবিধাটা। এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং একটু ক্লারিফাই করছে এবং আমি কিছু আমার কথাবার্তা শেয়ার করব এবং আমার ক্যাম্পাস নিয়ে আমি 3 বছরের অভিজ্ঞতা এটাকে আমি কিছুটা শেয়ার করব। প্রথমেই আমি যখন হচ্ছে আমার ক্যাম্পাসটাতে ভর্তি হয় আমারও প্রথম একটু হেজিটেশন ছিল যে আমার ক্যাম্পাসে আমি ঠিকভাবে অ্যাকোমোডেশন পাবো কিনা, আমার টিচার গুলো আমার সাথে সহায় হবে কিনা, আমি খাবার দাবার এবং ফলে ঠিকভাবে হচ্ছে সবার সাথে স্টে করতে পারবো কিনা, সবার সাথে মিশতে পারবো কিনা। সেটা সবার যেমন কমন কোশ্চেন থাকে, আমারও কমন কোশ্চেন ছিল। তারপরে যখন আমি হচ্ছে ভর্তি হই প্রথম দিন থেকেই আমি হলে সিট পেয়েছিলাম, যে প্রথম দিক থেকেই আমি হলে সিট পাই এবং হলে সিট পাওয়ার পাশাপাশি আমাদের প্রত্যেকটা শিক্ষক এবং সব থেকে ভালো লাগছে প্রত্যেকটা শিক্ষক আমাদের সাথে অনেক আন্তরিক ছিল এবং আমাদের আমরা যেভাবে চেয়েছি পড়াশোনা এবং হচ্ছে যেভাবে আমরা চাই আমাদের চাওয়া পাওয়া, তারা সবসময় চেষ্টা করে থাকেন। এবং যার কারণে এই জিনিসটা আমার যে হেজিটেশন গুলা ছিল, যে কোশ্চেন গুলা মনের মধ্যে ছিল, যে ভয়টা আমি পাচ্ছিলাম যে এখানে যাওয়া কি আবার ঠিক হচ্ছে কিনা, আমি ভর্তি হওয়ার পরে আদৌ আমি করতে পারবো কিনা, পড়াশোনাটাকে কন্টিনিউ করতে পারবো কিনা। যখন আমি ভর্তি হয়ে আমার পড়াশোনাটা স্টার্ট করি, তারপরে একটা সিঙ্গেল ডে এর জন্য আমার মনে হয়নি আমি এখানে এসে ভুল করছি। আমার মনে হয়েছে যে আমি এখানে জিতছি। আমার প্রথমে ধারণা ছিল যে আমি এখানে এসে আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিব, যে আমি এখানে চান্স পেয়েছি কিন্তু আমি সেকেন্ড টাইমের প্রিপারেশন নিয়ে আমি সেকেন্ড টাইমের জন্য অন্য কোথাও স্টে করব। কারণ আমি এতটুকু প্রপার গাইডলাইন তখন পর্যন্ত আমি পাইনি যে এটাতে পড়াশোনা করলে কি হবে। আমি সেরকম কোনো সেরকম বড় ভাই আমি কোনো পাইনি তাদের থেকে আমি প্রপারলি গাইডলাইনটা নিব যে সেটাতে পড়াশোনা ফিউচার কেমন। যখন আমি এখানে আসি, এখানে আসার পরে আমি বুঝতে পারি এবং কিছুদিন ডিসকাস করি এবং তাদের সাথে কথাবার্তা বলি, তা আলটিমেটলি তখন কিছুদিনের মধ্যে আমার মাথা থেকে চলে যায় যে না, সেকেন্ড টাইমের প্রিপারেশন নেওয়া আমার বাদ, আমি এখানে যেটা আছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো জায়গায় আসছি এবং এখান থেকে আমি ফিউচারে ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এবং তারপরে আমাদের দেখা যায় যে হচ্ছে আমার তারপরে একটা ইয়ের মধ্যে আসলো যে যেহেতু এটা ক্যাম্পাস, অনেকে ধারণা থাকে যে এটা যেহেতু কলেজ অন্যান্য ইউনিভার্সিটির মতো যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলা ঠিকভাবে থাকবে কিনা, আমরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আমরা পাবো কিনা। সেই এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন যে অনেকে আছে ডিবেট করতে পছন্দ করে, ডিবেটে যে সেই ক্যাম্পাসে ডিবেট ক্লাব আছে কিনা, অনেকে আছে যে স্পোর্টসে ভালো করে এবং স্পোর্টসে সে প্র্যাকটিস করে সবসময়, সেই স্পোর্টস খেলার মাঠ আছে কিনা। এবং তারপরে হচ্ছে অনেকে জিমনেশিয়াম, তারপরে রিডিং রুম সবকিছু ফ্যাসিলিটিস ঠিকভাবে আছে কিনা, এবং হচ্ছে ক্যাম্পাসে ক্যারিয়ার ক্লাব আছে কিনা। তো সার্বিক দিক থেকে আমি যখন প্রথম আসি ক্যাম্পাসে তখন আমাদের কিছুটা হ্যাসেল সৃষ্টি হয়েছিল, যে প্রথমে থাকার কারণে, প্রথম আসার কারণে দেখা যাচ্ছে আমরা করতে করতে 2-1 বছর সময় লেগে যায় সবকিছু কানেক্টেড করতে করতে, কিন্তু প্রথম থেকে আমাদের সারা সহায় ছিল এবং সারা সহায় ছিল বিধায় আমরা 2-1 বছরের মধ্যে আমাদের আমাদের ক্যাম্পাসে 4টা ক্লাব রান করতে পারছি। জিটেক ক্যারিয়ার ক্লাব, জিটেক স্পোর্টস ক্লাব, জিটেক কালচারাল ক্লাব এবং জিটেক ডিবেট ক্লাব। এবং প্রত্যেকটা ক্লাবে কিন্তু তাদের
তাদের দিস অ্যাক্টিভিটিস স্টুডেন্ট গুলা আছে, সেই স্টুডেন্ট গুলা তাদের অ্যাক্টিভিটিস কিন্তু দক্ষতার সাথে তারা প্রতিদিন প্র্যাকটিস করে যাচ্ছে। এবং দেখা গেছে কিছুদিন আগে আমরা ডিবেট ক্লাব যেমন হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসের সাথে তারা ডিবেট কম্পিটিশন আয়োজন করে থাকে। কিছুদিন আগেই যেমন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, সেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে একটা ডিবেট হয়েছিল আমাদের ক্যাম্পাসের সাথে। আমরা কিন্তু সেখান থেকে জয়ী হয়েছিলাম। এবং কিছুদিন আগে এবং বর্তমানে হচ্ছে ডিবেট যেটা চলছে আন্তঃ ডিপার্টমেন্ট আন্তঃ কলেজ ডিবেট একটা প্রোগ্রাম চলতেছে। সেইটাতে কিন্তু আমাদের হচ্ছে রিসেন্টলি জামালপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সাথে ডিবেট করে আমরা উইন হয়েছি। তো সেক্ষেত্রে দেখা যায় যে টেক্সটাইলের যে আমাদের মধ্যে যে শুধু নট অনলি যে আমাদের মধ্যেই যে আমাদের ক্যাম্পাসেই শুধু অ্যাক্টিভিটিস গুলা থাকবে এবং অ্যাক্টিভিটিস যে বাইরের ক্যাম্পাসের সাথে আমরা কোঅপারেটিভ করতে পারি না তা কিন্তু না। এটা আমাদের জন্য হিউজ একটা অপরচুনিটি, যেহেতু টেক্সটাইলের হচ্ছে যে 8টা-10টা আমাদের যে কলেজ আছে এবং বুটেক্স আছে, আমাদের মধ্যে সবার মধ্যে একটা বন্ডিং এবং ইন্টার কানেকশন আছে এবং আমাদের পড়াশোনা থেকে শুরু করে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস সবকিছুই আমরা ইন্টার কানেকশনের মাধ্যমে আমরা একসাথে আগাই যাই এবং ভবিষ্যতে আমরা একসাথে আগাবো এবং বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটাকে আমরা ভালো কিছু উপহার দেওয়ার স্বপ্ন দেখি ইনশাল্লাহ। তো আপনারা যারা ভর্তি পরীক্ষার্থী আছেন এবং ভর্তি পরীক্ষার্থী তারা এসে সহযোগিতা করবেন এবং টেক্সটাইল সেক্টরটাকে আরো রিচ করবেন এবং বাংলাদেশের সব থেকে পুরনো যে সেক্টরটা সেটা হচ্ছে টেক্সটাইল সেক্টর এবং এইটা হচ্ছে বাংলাদেশের আর্থিক উন্নয়নের একটা সেক্টর বলতে পারি। যারা হচ্ছে ভর্তি পরীক্ষা আছে তাদের একদমই ভীতি পাওয়ার কোনো দরকার নেই যে এই সেক্টরটাতে আমি ভর্তি হয়ে লস করবো কিনা। এবং আরেকটা যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে যে ক্যাম্পাসে বিভিন্ন যে ফেস্টিভ্যাল থাকে, কালচারাল প্রোগ্রাম থাকে, সেগুলো ঠিকভাবে হয় কিনা, বিভিন্ন ডে থাকে, সে ডে গুলা ঠিকভাবে, হ্যাঁ অবশ্যই প্রত্যেকটা টেক্সটাইলের প্রত্যেকটা ক্যাম্পাসে তারা ভার্সিটি স্টাইলে তাদের হচ্ছে ডে গুলা, তাদের ক্যাম্পাস ডে, তাদের ডিপার্টমেন্টাল ডে এবং প্রত্যেকটা ডেই তারা হচ্ছে সুন্দরভাবে আমরা উদযাপন করে থাকি। দেখে এইটার জন্যও যে এটা আসলে এটা ঠিক বলতেছে কিনা সেটা যদি হচ্ছে আপনারা যারা আপকামিং এখন তো ওপেন মানে সবার ক্ষেত্রে ওপেন করা থাকে, আপকামিং যারা ভর্তি পরীক্ষার্থী আছে তারা চাইলেই বিভিন্ন টেক্সটাইলের যে পেজ গুলো আছে টেক্সটাইলে, ধরেন আমি আমার ক্যাম্পাসে জিটেক যেটাকে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, সেটার পেজে আপনি গেলেন, সেখানকার অ্যাক্টিভিটিস গুলা দেখবেন যে হচ্ছে আংশিক অ্যাক্টিভিটি সেখানে দেওয়া আছে। দেখলেই বুঝতে পারবেন যে আমাদের অ্যাক্টিভিটিস গুলা কত রিচ, কত সুন্দর, কত গোছালো, কত অর্গানাইজড এবং একইভাবে টেক্সটাইলের প্রতিটা ক্যাম্পাস গুলাই এভাবে তারা হচ্ছে তাদের মতো করে এবং হচ্ছে সুন্দর মতো করে তাদের পারফর্ম করে এবং ক্যাম্পাস গুলাকে তাদের হচ্ছে অ্যাক্টিভিটিস এর মাধ্যমে রাঙিয়ে তোলে। তাই যারা আপকামিং ভর্তি পরীক্ষা তাদের মধ্যে সেই সময় একটা হেজিটেশনের কোনো কারণ নেই, মাথা ঠান্ডা রেখে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। যারা ভর্তি পরীক্ষার্থী আপকামিং যারা ভর্তি পরীক্ষার্থী তাদের জন্য অনেক অনেক শুভকামনা। তো আমি আমার কথাবার্তা দীর্ঘায়িত করব না, আসলে টেক্সটাইল নিয়ে কথাবার্তা বলতে গেলে শেষ করা যাবে না। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা টেক্সটাইল সেক্টরে পরীক্ষা দাও। আশা করি যারা এই সেশনটা দেখবে সবাই তোমরা চান্স পাও এই আশা রাখছি এবং তোমরা আসো আমাদের ক্যাম্পাস গুলাতে এবং ভর্তি হও এবং তারপরে অনেক অনেক কথাবার্তা হবে। আমরা একসাথে পথ চলবো, আমরা একসাথে আগাবো, আমরা একসাথে দেশকে কিছু উপহার দিব এবং আমাদের মতো করে চেষ্টা করব। এবং আমাদের জিটেক গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের পক্ষ থেকে সবার জন্য ভর্তি পরীক্ষা যারা আছে সবার জন্য অনেক অনেক শুভকামনা। এবং সর্বশেষে আমি টেক অ্যাসপিরেন্টকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এবং আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমার কথার মাঝে, আমি যেহেতু ছোট মানুষ, আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিকে দেখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। Islam, thank you so much. So
এটা আমাদের জন্য একটা গ্রেট অনার যে আমরা আপনাকে সাথে পেয়েছি। সো আমি এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমরা শুনছিলাম মানিক ভাইয়ের কাছ থেকে ওভারঅল। সো আমি যেই জিনিসটা অ্যাড করব এখানে, আমি আজকের এই লাইভ সেশনটি করার পেছনে মানে যদিও যদি একটা বিষয় বলি যে আমার কেন আগ্রহ হলো, সেটা হলো আমি চেষ্টা করেছি যে যেটাকে মানে ফুল ব্যাচকে এখানে আনার। সো আমি যে লাইনটা বলবো সেটা হচ্ছে একদম রুট লেভেল থেকে। সো যারা ফার্স্ট ব্যাচের ভাইয়ারা আছে, মানিক ভাইয়া, তারপরে নাজুম ভাইয়া, এনারা কিন্তু রুট লেভেল থেকে ক্যাম্পাসটাকে দেখে আসছে। ক্যাম্পাসের যে আজকে পর্যন্ত যাত্রা, ক্যাম্পাসের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা জায়গাতে তাদের যেমন একটা বিচরণ রয়েছে। সো রুট লেভেল থেকে তারা অল্প অল্প করে 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 আজকে এই এত বড় একটা জার্নিতে এই পর্যন্ত পড়াশোনা করে চলে এসেছে। সো তাদের কাছ থেকে একদম রুট লেভেলে যে একটা এক্সপেরিয়েন্স, একটা অভিজ্ঞতা, এটা আশা করি একজন স্টুডেন্টের জন্য, নতুন ক্যান্ডিডেটদের জন্য একটা ক্যাম্পাস চুজ করার ক্ষেত্রে, স্পেশালি গোপালগঞ্জ টেক্সটাইল কলেজকে চুজ করার ক্ষেত্রে এর থেকে ভালো স্পিচ মনে হয় না। সো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত ভালোভাবে একটা এক্সপ্লেনেশন দেওয়ার জন্য, একটা ভালো একটা ওভার একদম সবকিছুই এক বক্তব্যের মাঝে সবকিছু ভালো মতো ফুটে তোলার জন্য। সো এখান থেকে আশা করি কারোর হ্যাসেল হওয়ার কথা না যে আমরা ক্যাম্পাস হিসেবে বা একটা বেস্ট ক্যাম্পাস হিসেবে কেন গোপালগঞ্জকে চুজ করব। সো এটা গ্রেট অনার। সো আমরা আজকে লাইভে আপনাকে পেয়েছি। সো সেই সাথে সকল অতিথির জন্য আমার শুভেচ্ছা এবং অভিনন্দন থাকবে। এবং আমরা অনুষ্ঠানের মোটামুটি শেষ পর্যায়ে আজকে লাইভ আজকে গাইডলাইন সেমিনারে। সো আমরা যদি শেষ করতে চাই ওভারঅল একটা সামারি দিয়ে যে আমরা এতক্ষণ ধরে আমরা লাইভে সেমিনারে আমরা যা বুঝলাম, আমরা শিখলাম। সো ওভারঅল একটা বড় ধরনের অপরচুনিটি টেক্সটাইলে আছে। যারা ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের এই টাইমটা অনেক ক্রুশাল সময়। সো আমরা চেষ্টা করব একটা ভালো কম্পিটিশনের মাধ্যমে এখানে আসার এবং নিজের প্রিপারেশনটাকে আরেকটু ভালো করার, যেহেতু অনেকেই আবার গা ছাড়া যেন ভাবতে যেন না থাকে। সো যেহেতু আর সময় বেশি নেই, অ্যাডমিশন পরীক্ষা একদম হাতের কাছে। সো আশা করি সবার এই মোমেন্টে বই, টেবিল এবং কোশ্চেন ব্যাংকে বেশি ফোকাস করা উচিত। সো ভাই, লাস্ট মোমেন্টে আমরা অ্যাডমিশন ভর্তি পরীক্ষার জন্য যদি কোনো ট্রিপ বা ট্রিক্স এক লাইনে শেয়ার করতে চাই, কিছু অল্প করে সেটা আমরা শেয়ার করতে পারি। ভাই আমি একটা কথা বলতে চাচ্ছিলাম। শিওর। আসলে ভাই মানে আমাদের ফার্স্ট ব্যাচে তো নাজমুল হোসেন ভাই এবং মানিক শেখ ভাই, তারপর সেকেন্ড ব্যাচে এমডি রনি গাজী ভাই, ওনারা খুব সুন্দর কথা বলছে। তো আমরা হচ্ছে অ্যাজ এ জুনিয়র, আমরা তাদের তো জুনিয়র, তো অ্যাজ এ জুনিয়র হিসেবে আমরা সবসময় চেষ্টা করি তাদের ভাইদের হচ্ছে সাজেশন ফলো করা। তো আমরা চাই যারা গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে মানে পড়ার ইচ্ছা, তো আমরা চাই তারাও ভর্তি হয়ে সবসময় মানে ভাইদের ফলো করার চেষ্টা করে, যাতে সামনের দিকে আরো এগোতে পারে। এই বলেছি। থ্যাংক ইউ রিফাত। সো আমরা মোটামুটি শেষ পর্যায়ে একটা একটা ব্রিফিং দেবো। সো মানিক ভাই কিছু বলতে চাচ্ছিল আমাদের উপর। শ্রাবণ শেষে যে কথাটা বললাম, যে এক লাইনে ভাই যদি কিছু বলতেন যে অ্যাডমিশন যারা ভর্তি পরীক্ষা দিবে তাদের জন্য এখন কি আসলে আপনাদের যারা ভর্তি পরীক্ষার্থী আছে তাদের সময় তো কম, সামনে 10 তারিখে পরীক্ষা, তাদের সময় কম। এই সময়টাতে আমার একটাই সাজেশন থাকবে, আগের যে পরীক্ষা যেটা হয়েছে পাস্টে যা করছে, যেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষাতে যেটা সে ফেইলার হয়েছে এবং সামনে যে টেক্সটাইলের যে ভর্তি পরীক্ষাটা আছে সেটা মানসিকভাবে একটা প্রিপারেশন নিবে যে আমি টেক্সটাইলে ভর্তি পরীক্ষা দিব এবং উইন হব। এবং টেক্সটাইলে ভর্তি পরীক্ষা এটা নিয়ে যে হচ্ছে সেটা একটা সাজেশনই থাকবে যে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যেমন হচ্ছে তাদের ভার্সিটির কোশ্চেনের নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে, টেক্সটাইলে ঠিক একইভাবে তাদের প্যাটার্ন ফলো করে একইভাবে বাজার থেকে একটা ভালো মানের একটা বই নেওয়া, যে প্রিভিয়াস ইয়ার সেটাতে প্রিভিয়াস যে কোশ্চেন গুলো আছে, সেই কোশ্চেন গুলা সুন্দরভাবে দেওয়া এবং টপিক গুলা সিলেকশন করা, কোন টপিক থেকে কোশ্চেন গুলা বেশি আসতেছে, কোন টপিক গুলা থেকে বেশি কোশ্চেন টাচ করতেছে, ম্যাথমেটিক্স, ফিজিক্স, সেই সবগুলা ইন্ডিভিজুয়াল টপিক গুলা দেখে সেইটাতে বেশি এই কয়েকটা দিন ইফোর্ট দেওয়া। যদি একটা ছেলে ইফোর্ট দেয়, আমার তো চান্স পেতে 100% মার্ক তো আর লাগবে না, আমার চান্স পেতে লাগবে 60 থেকে যদি খুব বড় জোর হয় 70% মার্ক। আমার এইটুকুই সাজেশন থাকবে, এই কয়েকদিন মাথা ঠান্ডা রাখা এবং মনের মধ্যে একটা আত্মবিশ্বাস নিয়ে আসা যে আমার শেষ পরীক্ষা আছে, আল্লাহ হয়তোবা আমার জন্য এটাই রেখেছেন এবং শেষ ভালো হয়তোবা আমাকে শেষ ভালো আল্লাহ
আমার ভালোটা রেখেছেন, যার কারণে আমাকে এই টেক্সটাইলে পড়ার সুযোগটা করে দিবেন, যার কারণে এতটুকু আমাকে ধৈর্য ধরে ট্রাই করবেন। আমি অবশ্যই তাদেরকে বলবো যে এই মুহূর্তে তাদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং শান্ত থাকতে হবে, এবং শান্ত থেকে অ্যাডমিশনের যে হচ্ছে প্রিপারেশনটা মাথা ঠান্ডা রেখে অ্যাডমিশনের যে প্রিভিয়াস কোশ্চেন গুলো সেগুলা বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এবং প্র্যাকটিস করে অ্যাডমিশন ভর্তি পরীক্ষা দিবে, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে সবার। সো ভাই আবারও থ্যাংক ইউ এই স্ট্র্যাটেজিক্যাল কিছু গাইডলাইন দেওয়ার জন্য। এবং আমরা বুঝতে পারছি যে ক্রুশাল সময় এবং শর্ট টাইম, এই মোমেন্টে আসলে অনেকে মানসিক প্রেশার বলি বা বিভিন্ন হ্যাসেল বলি, পারিবারিক চিন্তা বলি, বা নিজের ক্যারিয়ার সম্বন্ধে বা ভার্সিটির পরে আমরা এখনো কোথায় যাব, কি পড়াশোনা করব, যাই বলি না কেন, সো ওভারঅল অনেকে ভুল ডিসিশন বা ভালো মতো মানসিক চাপে থাকার কারণে একটা ভালো সিদ্ধান্ত নিতে পারে না। সো আমরা চেষ্টা করব প্রত্যেকজন যেন তাদের পছন্দ ভালো জায়গায় এবং তাদের যে নিজেকে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য যে জায়গাটা দরকার সেই জায়গায় পৌঁছায়, পছন্দের জায়গায় পৌঁছায়। সো তাদের জন্য শুভকামনা থাকবে। সো ভাই আমরা প্রোগ্রামটা মোটামুটি শেষের পর্যায়ে। সো তোমরা যারা আমাদের লাইভটা দেখেছো অলরেডি বা আমাদের সেশনে ছিলা এবং পরবর্তীতে ভিডিওটা দেখবা, তাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে তোমরা আমাদের জানাতে পারো। আর আমরা আবারও ওয়েলকাম জানাই গোপালগঞ্জ টেক্সটাইল কলেজের পক্ষ থেকে। সো ভর্তি পরীক্ষার্থী যারা গোপালগঞ্জ টেক্সটাইল কলেজে যাবে, ভাইয়া বললো যে আশা করি আমরা কথা বললাম, কোনো সমস্যার কথা না, যে কোনো সময় কোনোভাবে কন্ট্যাক্ট করে গেলে যে কোনো ধরনের অ্যাভেলেবল সুবিধা। হ্যাঁ ইসমাইল। হ্যাঁ ভাই, ইসমাইল হয়তো কিছু চিরন্তন হচ্ছে আমাদের পঞ্চম বেশ আসবে, তো সেই হিসাবে আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। আমাদের সিনিয়ররা আমাদের সাথে আছেন জুনিয়রদের জন্য। তো কারো থাকা খাওয়ার ব্যবস্থা, যে কোনো সমস্যায় পরীক্ষার আগের দিন হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সব রকমের সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব। এছাড়া এর পরের দিন আমরা হেল্প ডেস্ক রেখেছি, সেখানে তো অবশ্যই আমি আছি, আমার সাথে যোগাযোগ করলে যে কোনো ধরনের হেল্প আমরা সাহায্য করব। আমাদের সিনিয়র ভাইরা হচ্ছে যে হলে থাকার ব্যবস্থা করে দিবে, সবকিছু হচ্ছে আমাদের প্ল্যানিং হয়ে গেছে। এখন হচ্ছে ওরা শুধু আসবে, আমরা ওদের সুন্দরভাবে রিসিভ করব। এই ভালো দিনের প্রত্যাশায় আমরা সবাই অপেক্ষা করতেছি। তো থ্যাংক ইউ ইসমাইল, থ্যাংক ইউ ভাইয়া। সো এখন আমরা যেটা বুঝলাম, সো কেন জানি মনে হচ্ছে আমারও সেই গোপালগঞ্জে পড়া দরকার ছিল। সো আমি সেটা মিস করলাম। সো ওভারঅল একটা পছন্দ থেকে থাকে, কারণ আমার হলটা অনেক ভালো লেগেছে। সো আমি ছিলাম সেই মোমেন্টটাতে, আমার একটা স্মৃতি ছিল, আমার একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল। সো আমি বলবো যারা নতুন গোপালগঞ্জে যাবে পরীক্ষা দিতে বা চান্স পাওয়ার পরও, তারা আশা করি একটা ভালো এনভায়রনমেন্ট পাবে। সো এই হলো ওভারঅল। আমরা শেষ করব একটা জিনিস দিয়ে, ওয়েলকাম টু গোপালগঞ্জ টেক্সটাইল কলেজ অ্যাডমিশন ক্যান্ডিডেট 2024 and 25 সেশন। সো সবাইকে ওয়েলকাম। সবাই ভালো মতো পড়াশোনা করো, ভালো মতো একটা প্রিপারেশন নিয়ে নিজের পছন্দের ক্যাম্পাসে তোমরা পদচারণা করো। তো ভাই আর কিছু আমরা কেউ বলতে চাই কিনা? নাজমুল ভাইয়া, মানিক ভাইয়া, ইসমাইল, রিফাত, লাস্ট মোমেন্ট আমরা শেষ করব। আমরা যদি কিছু বলতে চাই বলে ফেল। ভাই আনমিউট করেন একটু, মানিক ভাই। লাস্ট মোমেন্টে একটাই কথা, সেটা হলো যে কোনো শিক্ষার্থী একটা যারা ভর্তি পরীক্ষার্থী জানি যাতে নিঃসংকোচে কোনো রকম সংকোচ ছাড়াই যে কোনো প্রয়োজনে যে শুধু হচ্ছে ভর্তি পরীক্ষা না, এবং ভর্তি পরীক্ষার প্রিপারেশন কিভাবে নেবে, এবং পরবর্তীতে এছাড়াও যদি অনেক কোশ্চেন থাকে, অনেকের মাঝে অনেক কোশ্চেন থাকে, সেটা হচ্ছে যে কোনো মাধ্যমে আমরা যারা এখানে যারা কথাবার্তা বলছি তাদের কাউকে না কাউকে নক দিলেও হবে। এবং এছাড়া এমন না যে শুধু আমাদেরকে নক দিলে তারা কোশ্চেনের অ্যান্সার গুলো পাবে, এমন না। আমার মনে হয় টেক্সটাইলের প্রত্যেকটা যে কলেজগুলো আছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট একটা পার্সনকেও যদি বলে, যে কোনো পার্সনকে, সে সার্বিক সহযোগিতা করবে একটা ভর্তি পরীক্ষা সবাইকে থাকবে যে তারা কোনো রকম যাতে সংকোচ না রাখে, কোনো রকম যাতে ভীতি না রাখে, তারা কোনো রকম ভীতি ছাড়া আমাদের কাছে হেল্প চাইতে পারে, এবং আমরা আমাদের জায়গা থেকে আমরা বেস্টটা দেওয়ার ট্রাই করব। তো শুভকামনা সবাইকে। কথাবার্তা এটাই, তো কথাবার্তা বলতে আদৌ শেষ হবে না, তো কথাবার্তা ইনশাল্লাহ আগামীতে হবে। জি ভাই, সমস্যা নেই। আমরা ভর্তি পরীক্ষার রেজাল্টের পরপরই আমরা একটা বিস্তরভাবে রোড শো করবো সাবজেক্ট ওয়াইজ গাইডলাইন নিয়ে। সো আমরা চেষ্টা করবো আমাদের সবাইকে আমাদের সেশনে পাওয়ার জন্য। সো আমরা অ্যাডভান্স ওয়েলকাম জানাই আমাদের সেই সাবজেক্ট চয়েস সেশনে। সো যেহেতু একটা সাবজেক্ট চয়েসের বড় একটা দ্বন্দ্ব শুরু হবে যে আমরা ওয়েটে যাব নাকি অ্যাপারেলে যাব, কারা কোথায় যাবে, বা কারা ইয়ান চুজ করবে, ফেব্রিক চুজ করবে। সো এটা একটা অনেক কোশ্চেন থাকে গ্রুপগুলোতে।
সো এই তো ওভারঅল ডিসকাশন। সো লাস্ট মোমেন্টে যেটা হলো, সবাই এখন পড়াশোনা করো আর কম সময়, সো নিজের বেস্টটা দিয়ে ট্রাই করো। সো ওয়ার্ক হার্ড অ্যান্ড গিভ ইউর বেস্ট ইউর লাস্ট অ্যাডমিশন টেস্ট। সো ভাই আমরা আজকে শেষ করতেছি, ভাইদের অনুমতি, ভাই আপনার অনুমতি দিলে আমরা আজকে প্রোগ্রামটা এখানে শেষ করব। হ্যাঁ অবশ্যই শ্রাবণ রায় তোমার সুন্দরভাবে উপস্থাপনা করেছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামটা সুন্দরভাবে হোস্ট করার জন্য, আমাদের পাশে থাকার জন্য। এবং আশা করি আমরা সুন্দর একটা সেশন আমরা শেষ করতে পারছি। সেশনটা আমরা এখানে শেষ করতে পারি। সবার জন্য শুভকামনা রেখে আমরা সেশনটা শেষ করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাইকে শুভরাত্রি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।